কাটা হাতে ব্যথা নিয়ে বাড়ির দরজা খুলে নিলয় যখন বাড়ির ভেতরে প্রবেশ করলো, ঠিক তখনই ওর মায়ের চিৎকার কানে আসে। তার মা আরশিদা বেগম চিৎকার করে বলল, কই সে জানোয়ারটা কি বাড়িতে এসেছে? ওর থেকে তো একটা রাস্তার কুকুর অনেক ভালো। অন্তত তাকে একটা রুটি কিনে দিলে সে পরের দিন পোষ মেনে যায়। আর আমার বড় ছেলে হয়েছে তো একটা জানোয়ার, অপয়া, অলক্ষণে অপদার্থ। এত মানুষ মরে খবর শুনি, অথচ সে মরে না কেন? আরশিদা বেগমের কথা শুনে নিলয় কাটা হাতটা জলদি পেছনে লুকিয়ে নেয়। নিলয়ের গায়ে প্রচন্ড জ্বর, ভেবেছিল বাড়িতে এসে একটু বিছানায় গা এলিয়ে দেবে, কিন্তু সেটা আর হলো না। করুণ দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো আবির। আরশিদা বেগম বিরক্ত হয়ে পড়ল, কিরে, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর মরার খবর কবে শুনবো আমি? আর কত জ্বালাবি? তোর কি একটুও লজ্জা করে না বলতো? আমি যে এত কাজ করি সংসারে, তোর বাবাকে খেয়েছিস, এখন কি আমাকেও খেতে চাস? দূর হয়ে যেতে পারিস না এখান থেকে? এত গালমন্দ করি, তবুও কি তোর খারাপ লাগে না? আবিরের চোখে পানি চলে এসেছে। বাড়িতে সে আর তার মা সহ ছোট্ট ভাই থাকে। ছোট ভাই অনেক ইন্টারে পড়ে। মায়ের কাছে সেই সবচাইতে কাছের মানুষ, কিন্তু নিলয় তার মায়ের কাছে অভিশপ্ত। জ্বরের জন্য ঠিকমতো দাঁড়াতেও পারছে না। নিলয় বলল, সারাদিন পর বাড়িতে এলাম মা। সারাদিনে কিছু খেয়েছে কিনা একবারও জানতে চাইলে না। কোথায় ছিলাম জিজ্ঞাসা করলে না। তোর মতো কুলাঙ্গার আর কোথায় থাকবে? ছিলি কোথায় পড়ে? কোনো মেয়ের পেছনে, নয়তো সিগারেটের দোকানে। বলি, সিগারেট কেনার টাকাটাও কি তোর কাছে থাকে? বাড়িতে হাঁস মুরগি যা আমি পুষি সব তো শেষ করিস। কবে আর এভাবে চলবে? আমি আর পারি না। মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে মরে যাই। আর সহ্য হয় না আমার। নিলয় থেমে যায়। পড়িয়ে যত টাকা বেতন পেয়েছিল তত টাকা দিয়ে সে চাকরির অ্যাপ্লিকেশন করেছিল। এভাবে একটানা 3 বছর ধরে নিলয় চাকরির খোঁজ করে চলেছে, অথচ চাকরি মিলছে না। চাকরি করতে গেলেও লাখ লাখ টাকা ঘুষ চাওয়া হয়, যেটা নিলয়ের পক্ষে সম্ভব না। আজকে নিলয় রড কাটার দোকানে কাজ করতে গিয়েছিল। দুপুরের পরে মেশিনে লেগে নিলয়ের বাম হাতটা অনেকটাই কেটে দেয়। নিলয়ের যখন কেটে গিয়েছিল তখন নিলয় চিৎকার করে একটা শব্দ বের করেছিল, মা। মা জিনিসটা হলো পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান জিনিস। এটা যার নেই সে সবচেয়ে নিঃস্ব। কিন্তু নিলয়ের এমন কথাটা ভাবতেই নিলয়ের হাসি পায়, কারণ নিম্নবিত্ত পরিবারে থাকা বড় ছেলে জানে সংসার কাকে বলে। 1 টাকা আয় করতে গেলে কত কষ্ট করা লাগে। নিলয়ের যখন হাত কাটে তখন শ্রমিকেরা কাজ বন্ধ করে নিলয়কে দেখতে থাকে। তখনই মালিক এসে সবাইকে বকাঝকা দেয়, সবাইকে বলে, একজনের হাত কাটছে বলে কি সবাই কাজ বন্ধ রাখবে? আর যার হাত কাটছে তাকে কাজ থেকে বের করে দাও। এসব শ্রমিক লাগবে না। কিসের টাকা? নিলয় মালিকের কাছে আসে। সকাল থেকে দুপুর অবধি যে কাজ করেছে সেটার পারিশ্রমিক চায় নিলয়, কিন্তু মালিক তাকে বের করে দেয়, জানায়। কাজ পুরো শেষ হয়নি, কোনো টাকা নেই। নিলয় তখন কষ্ট করে পুরো কাজ শেষ করে, আর যার কারণে নিলয়ের জ্বর চলে এসেছে। সারাদিন হাড় ভাঙনি পরিশ্রম করে 1000 টাকা পকেটে নিয়ে নিলয় রাস্তা দিয়ে হাঁটছিল। ব্রিজের এক পাশ দিয়ে নিলয় হাঁটে। তখনই 4টা বাইক এসে ব্রিজে নিলয় দেখতে পায়। তার পছন্দের মেয়ে মিমি তার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে। নিলয়কে মিমি চেনে। নিলয় তার ছোট বোনকেই পড়ায়। নিলয় মিমিকে অনেক পছন্দ করে, কিন্তু মিমি হলো বড়লোকের মেয়ে। নিলয় মিমির দিকে তাকিয়ে থাকে। মিমি সেটা টের পেতেই নিলয়কে ডাক দেয়। নিলয়ের বুকটা তখন কেঁপে ওঠে। নিলয় এগিয়ে যায় মিমিকে। তার কাজিন ফাহিম জিজ্ঞেস করে, এটা কে রে? এটা আমার বোনের টিচার, পড়াতে আসলে আমার দিকে তাকিয়ে থাকে। তাই নাকি? তার রাজকুমার, আমাদের মিমিকে কি তোমার ভালো লাগে?
ইস, রাজকুমারের দিকে তাকা, সে নাকি আবার মিমকে পছন্দ করে। ও তো আমাদের বাড়ির কাজের মেয়ের সাথেও যায় না রে। ওই, তোরা থামবে? চুপ কর, টিচার চলে যান। নিলয় মুচকি হেসে সেখান থেকে চলে আসে। নিলয় মিমিকে ভালোবাসে, কিন্তু মিমি বড়লোক ঘরের মেয়ে, সে কি কখনো নিলয়কে মেনে নেবে? নিলয় এসব ভাবতে ভাবতে বাড়িতে ঢোকে, আর ঢুকতেই নিলয়ের উপরে তার মায়ের মূল্যবান বক্তব্য প্রকাশ পায়। নিলয় চোখের পানি আটকে রেখে বলে, মা, আমি তোমার সন্তান। তুমি জানো না, আল্লাহ পৃথিবীতে একমাত্র সন্তানের জন্য মায়ের দোয়া কবুল করে। আমাকে তুমি মৃত্যু কামনা করো, তোমার কি একটু খারাপ লাগে না? না, লাগে না। তোর মতো একটা অকর্মণ্য ছেলে মরলে আমার কষ্ট হবে না? সংসারটা চলছে না, এটা সেটা বিক্রি করে তোকে পড়াশোনা করিয়েছি। কমার্সের স্টুডেন্ট হয়েও একটা চাকরি জোগাড় করতে পারিস না? তোর মতো অপদার্থ যেন কারো ঘরে জন্মায় না। বাপটাকে তো খেয়েছিস, আবার আমাকে খাচ্ছিস। ধুর মা, সারাদিন পর বাড়িতে এসে রোজ একই কথা শুনতে ভালো লাগে না। আমার সাথে কখনো ভালো করে দুটো কথা বলেছ? যেদিন কাজ করে টাকা এনে দেই সেদিন টাকাটা নিজের কাছে রাখো। বাড়িতে ঢুকলেই খালি টাকা টাকা করো। আর আমি বাপকে মারছি? আমি কি তাকে মরতে বলেছিলাম? মরছে, ভালো করছে। না হলে তোমার মতো একজনের সাথে সংসার করতে পারতো না। আরশিদা নীলার কথা শুনে এগিয়ে আসে নীলার কাছে, তারপর ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেয়। নীলা চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মায়ের সামনে। আরশিদা বেগম বলে, জানোয়ার ছেলে, তোকে মেরে ফেললেও আমার কষ্ট হবে না। পড়াশোনা শেষ করেছিস, একটা চাকরি জোগাড় করিসনি কেন? কথার বেলাতে তো খুব পারিস, সারাদিন এই পেপারস সেই পেপারস নিয়ে পড়ে থাকিস। কেন আমাকে কি তোর ব্যাংক মনে হয়? আমার কাছে টাকা চাইলেই পাবি, বাজার করা লাগে না? হারামি কোথাকার। ধুর, তুমি মা হও, তুমি সন্তানের জন্য দোয়া করবা, কিন্তু তুমি সবসময় আমার প্রতি বিরক্ত প্রকাশ করেছো। ছোট একটা ভাই আছে, কই তাকে তো কখনো এমন করো না। তাকে কাছে ডেকে সবসময় আদর করেছো। আমাকে কখনো ভালো রান্না হলেও ঠিকমতো খাবার দাওনি। মুখের ওপর তর্ক করবি না। জানিস ও ফোন চেপে এখন টাকা আয় করতে পারে। তুই কি করিস? খালি বাহিরে ঘোরা। যা, খাবার বন্ধ তোর জন্য। নিলয় আর দাঁড়ায় না সেখানে, রুমে চলে আসে। অনেক কান্না পাচ্ছে নিলয়ের, কিন্তু সে বড় হয়েছে, কাঁদবে না। ক্ষুধার চোটে পেটে বালিশ চেপে রাখলো নিলয়। চোখ বন্ধ করে তার বাবার কথা ভাবতে থাকে। নিলয়ের বাবা মাসুদ ছিল একজন ছোট ড্রাইভার, প্রাইভেট চালাতেন। মাসুদ একদিন অনেক অসুস্থ হয়। সেদিন বৃষ্টি হচ্ছিল। অসুস্থ হওয়ার কারণ হলো তার বাবার কিডনিতে সমস্যা হচ্ছিল। টাকার অভাবে সেটার চিকিৎসা করাতে পারতেন না। সংসারে টানাপোড়েন, তার উপর নিলয় অনার্স পাস করে বেকার, ছেলেকেও তার টানতে হচ্ছে। সব মিলিয়ে তিনি নিজের দিকে খেয়াল করেনি কখনো। সেদিন আর পেটে ব্যথা সহ্য করতে পারছিল না। আরশিদা বেগম কত করে বলতো ডাক্তার দেখানোর কথা, কিন্তু মাসুদ বলতো, ডাক্তার তো পরে দেখাবো, নিলয়ের আগে একটা চাকরি হোক। সে অনেক চাকরির ফর্ম কেনে, টাকা লাগে তো, ইন্টারভিউ তো থাকে, সেখানে যেতে টাকা লাগে। তাছাড়া ভালো কাপড় না পরে গেলে কেউ কি চাকরি দেবে? আরশিদা বেগম বিরক্ত হতো, কিন্তু তারও কিছু করার নেই। সেদিন রাতে ব্যথা এতটাই বেশি হয় যে নিলয় সেটা আর সহ্য করতে পারে না। নিলয় তার বাবাকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে। পেছনে আরশিদা বেগমও দৌড়াচ্ছিল, কিন্তু মামুন সাহেব বেশিক্ষণ ব্যথা সহ্য করতে পারেন না। রাস্তায় তিনি মারা যান। মামুন সাহেব মারা যেতে আরশিদা বেগম এসবের কারণে নিলয়কে দোষ দিতে থাকে। তার মায়ের ধারণা নিলয়ের কারণে মামুন সাহেবের মারা গিয়েছে। নিলয় অনার্স শেষ করেছে, 3 বছর হয়েছে, আর পড়াশোনার দিকে এগুতে পারেনি। সংসারের হাল ধরার জন্য সে চাকরির খোঁজ করতে থাকে, কিন্তু কপালে যদি চাকরি না থাকে তাহলে কিভাবে পাবে? বর্তমানে টাকা ছাড়া কিছুই সম্ভব না। মেধার মূল্য কেউ দিতে জানে না।
নিলয় পড়াচ্ছে। মিম একবার আসে সেই রুমে। নিলয় তাকিয়ে থাকে সেদিকে। মিম মুচকে হাসলো। নিলয় মিমকে দেখে দুর্বল অনুভব করে, কিন্তু নিলয়ের পরক্ষণেই মনে পড়ে এটা কখনোই সম্ভব না। মিমকে সে দূর থেকে ভালোবাসবে, কখনো সেটা প্রকাশ করবে না। ভালোবাসা প্রকাশ করতেও একটা যোগ্যতা লাগে। নিলয়ের সে যোগ্যতা নেই। থাকে ভাঙাচোরা একটা বাড়িতে। বৃষ্টির দিনে টিনের ফুটো থেকে বৃষ্টির পানি ছিঁড়ে পড়ে। নিলয় কত রাত এভাবে ঘরে থেকেও যে ফিরেছে সেটা নিলয়ের মনে পড়লেও হাসি পায়। মিমি ডাকলো নিলয়কে। এই যে শুনবেন, জি। পড়ানো শেষ হয়ে আমার সাথে দেখা করবেন। আমি বাড়ির সামনেই থাকবো। আচ্ছা। নিলয়ের মনে পুলকিত অনুভূতির জোয়ার বইতে শুরু করেছে। পরিস্থিতি বাস্তবতা ভুলে সে মিমিকে নিয়ে আবার কল্পনাতে ডুব দেয়। বাড়ির পাশের প্রতিবেশী নাদিব আসে নিলয়ের বাড়িতে। নিলয়ের মাকে চিৎকার করে ডাকতে থাকে। ওই আরশিদা, আরশিদা কোথায় তুই? বাইরে আয়। আরশিদা বেগম দৌড়ে বাইরে আসে। মাথায় কাপড় দিয়ে নাদিবের সামনে এসে দাঁড়ালো। নাদিব গালি দিয়ে বলল, ওই মাগি, টাকা নিছিস কতদিন হয়েছে? আমার 20,000 টাকা কবে দিবি? টাকা কি গাছে ধরে? চাইলাম আর পাবি? আমার টাকা দে। ভাই একটু সময় দেন, বাড়িতে আমার ছোট ছেলে আছে, ওর কলেজে লেগেছিল টাকাটা, আর আমি একটু ঔষধ কিনেছিলাম। একটু সময় দেন, সব টাকা দিয়ে দিব। চুপ কর খানকি মাগি। আজ 6 মাস হয়ে গেছে টাকা নিছিস। সময় দিতে দিতে বছর হয়ে যাচ্ছে। তোর বাড়িতেও তো তেমন কিছু নেই যে তোর থেকে আমি টাকা উসুল করব। ঠিক তখনই দুটো ছাগল দেখতে পায় নাদিব। আরশিদার চুল ছেড়ে দেয় সে। আরশিদাকে ধাক্কা দিতেই সে মাটিতে গিয়ে পড়ে। তারপর এগিয়ে যায় ছাগল দুটোর দিকে। খাসি ছাগল দুটো বেশ ভালোই দেখতে হয়েছে। আরশিদা বেগম অনেক কষ্টে টাকা জমিয়ে দুটো ছাগল কিনে পালছিল। কখন কি কাজে লাগবে ভেবে রেখেছিল। ভেবেছিল এর মধ্যে যদি নিলয়ের একটা চাকরি হয় তাহলে তার সংসারটা ঠিক হয়ে যাবে। কিন্তু নিলয়ের চাকরি তো দূরের কথা, কোনো কাজেই তো সে পারে না। আর পারবেই বা কি করে? গ্রামে থাকলেও ছোট থেকে নিলয় পড়াশোনা করেছে, কোনো কাজে তেমন পটু না সে। নাদিব ছাগল দুটোর দড়ি খুললো, তারপর টেনে আরশিদার কাছে আনে। 20,000 টাকা নিয়েছিস, 7 মাসে পড়েছে, সেটা সুদ সমেত এখন 30,000 টাকা হলো। এই দুটো ছাগল বিক্রি করে টাকা উঠে যাবে, এটা নিয়ে যাচ্ছি। ভাই ছাগল দুইটা নিয়েন না, আমার অনেক কষ্টের জমানো টাকা দিয়ে কেনা, টাকা শোধ করে দেব, তবুও নিয়েন না। চুপ কর তুই। দুটো দামড়া ছেলে থাকতেও তোর কষ্ট ফুরাবে না। এমন সব ছেলে থাকলে আমি কবেই মেরে ফেলতাম। আরশিদা বেগম কিচ্ছু বলেন না, কাশতে থাকে। কদিন ধরে বুকের ব্যথাটা বেড়েছে তার। বাড়বেই না বা কেন? সারাক্ষণ চিন্তার মধ্যে থাকে। নিলয় কি কখনো কিছু করবে না? উঠানে বসে কাঁদতে থাকে আরশিদা। পড়ানো শেষ করে নিলয় বাইরে আসে। মিমি গেটের সামনে দাঁড়ানো, নিলয়ের হাতে ব্যান্ডেজ করা। মিমি সেটা দেখে বলে, হাতে কি হয়েছে? তেমন কিছু না, আপনি ডাকলেন যে? হ্যাঁ, তোমার সাথে কথা আছে। বলুন। এখানে না, সামনে রাস্তার পাশে যে ফুচকার টং দোকান আছে, সেখানে বসে বলি, চলো। মিমি কথাটা বলেই নীলয়ের হাত ধরে। নিলয় মিমির এমন কাণ্ডে একদম কেঁপে ওঠে। বুকটা ছ্যাত করে ওঠে নিলয়ের। মিমি টানতে থাকে, নিলয় যেতে থাকে সেদিকে। একটু পর নিলয় আর মিমি ফুচকার দোকানে আসলো। মিমি বসে সেখানে, নিলয়কেও বসতে বলল। নিলয় বসতেই মিমি ফুচকাওয়ালাকে বলল, মামা 3 প্লেট ফুচকা দেন তো। নিলয়ের বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। গতদিনের কষ্টে কাজ করার টাকাটা এখনো পড়ে আছে পকেটে। কষ্টের টাকা হওয়াতে নিলয় জ্বরের মেডিসিনও কিনতে পায়নি। বারবার টাকার দিকে তাকিয়ে নিশ্চিত খরচ হবে দেখেই জ্বরটাকে নিজের শরীরে ধরে রেখেছে। অথচ এখন সেই টাকাটাই হয়তো চলে যাবে। নিলয় আমতা আমতা করে প্রশ্ন করলো, 3 প্লেট? আমরা তো 2 জন। আমি 2 প্লেট, তুমি 1 প্লেট। ও আচ্ছা। নিলয় মুচকি হেসে বসলো চেয়ারে। মনে মনে বলে, যাক, 3 প্লেটে খুব বেশি টাকা খরচ হবে না। বাকি টাকা দিয়ে চাল কিনে নিয়ে গেলে মা অন্তত আজকের মতো কথা শোনাতে পারবে না।
ফুচকা চলে আসে। নিলয় যখন মুখে তুলতে যাবে ঠিক তখনই মিমির বাকি কাজিনগুলো চলে আসে সেখানে। মিমি, আমরা চলে আসছি। ফুচকা খাচ্ছিস? ডাকলি এখন অর্ডার দে। হ্যাঁ, আমি কিন্তু 2 প্লেট নেব। আমিও বাদ যাবো কেন? নিলয় ভাইয়ের সাথে আসছিস, খাওয়া বেশি। আচ্ছা মামা, সবাইকে 2 প্লেট করে ফুচকা দাও। নীলয়ের গলা শুকিয়ে যায়। নীলয় যে এখানে আছে সেটা কারো এখনো যেন চোখে পড়েনি। নীলয় বুঝতেই পারছে না কি করবে। ফুচকাওয়ালা সবাইকে 2 প্লেট করে ফুচকা দিয়ে গেল, কিন্তু ওরা 2 প্লেট করে নিয়ে থামেনি। সব মিলিয়ে ওরা প্রায় 980 টাকার বিল করলো। সবার খাওয়া শেষ। নীলয় চুপচাপ বসে আছে। নীলয়ের দিকে তাকালো মিমি। কি ব্যাপার, বসে আছো যে? যাও, বিলটা দিয়ে আসো। বিল? আমি মানে? হ্যাঁ, যাচ্ছি। নিলয় চলে আসে ফুচকাওয়ালার কাছে। তারপর পকেট থেকে কষ্টে অর্জিত 1000 টাকার নোট দিয়ে দেয়। 20 টাকা ফেরত নিয়ে যখন সে মিমিদের ওভারে আসলো, ও মিমি তখন তার কাজিনের বাইকে উঠে চলে যায়। নিলয় শুধু বোকার মতো তাকে দীর্ঘ এক শ্বাস ছাড়ে। মিমিরা হাসতে থাকে। মিমি, ছেলেটাকে পোকা বানালাম কেমন বল? সব তো আমার প্ল্যান। এভাবে খেতে পারলে হেব্বি হবে। চান্দু তো বুঝলোই না, তাকে বাস দেওয়া হচ্ছে, বাস। থামো তো, চলো ঘুরতে যাব। মিমিরা চলে যায়। নীলের মাথা নিচু করে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে ফিরছে। তবে ওদিকে তার মা আরশিদা বেগম উঠানে বসে কাঁদতে থাকে। এমন সময় তার ছোট মা, এই যে আমি অনলাইনে কাজ করে 2000 টাকা পেয়েছি, এটা তোমার জন্য। অনেকের দিকে তার মা আরশিদা বেগম তাকায়। ছোট্ট ছেলেটা কত ভালো, আর বড়টা হয়েছে একটা কুলাঙ্গার। আরশিদা বেগম অনেকের মাথায় হাত বোলাতে থাকে। অনেক তার মাকে জড়িয়ে ধরে বলে, মা চিন্তা করো না, আমি তোমার পাশে সবসময় আছি। অনেক চলে আসে সেখান থেকে। আরশিদা বেগম জানে না অনেক কেমন ধরনের ছেলে, কারণ অনেক এই 2000 টাকা তার মায়ের মুরগি চুরি করে বিক্রি করে আবার তার মায়ের কাছে টাকা দিয়েছে। আর এই মুরগি চুরির কথাটা অনেক তার মাকে বলবে আবিরের নাম করে। আবির বাড়িতে আসে। আরশিদা বেগম বসে আছে বারান্দায়, খুঁটির সাথে হেলান দিয়ে আবির এসে সামনে দাঁড়ায়। আরশিদা বেগম তার বড় ছেলে আবিরের দিকে তাকালো। আবিরকে দেখেই তার মা বলে, জানোয়ার, অপদার্থ, কুলাঙ্গার ছেলে, তোর মতো একটা ছেলেকে জন্ম দিয়ে আমি ভুল করেছিলাম। বাড়ি থেকে বের হয়ে যেতে পারিস না, মরতে পারিস না, এভাবে আর কত জ্বালাবি? মা, কেবল বাড়িতে আসলাম। আসতে না আসতেই তুমি এমন কথা শোনাতে থাকবে? আমার খারাপ লাগা ভালো লাগা কি তোমাদের কাছে কিছুই না? মুখের ওপরে কথা বলিস, বেয়াদব কোথাকার। কয় টাকা দিছিস তুই আমারে? কি করেছিস সংসারে? বড় দামড়া হয়েও সংসারের প্রতি তোর নজর আছে? তোর পড়াশোনার জন্য আমি যে টাকা নিয়েছিলাম সেই টাকা শোধ করতে পারিনি। পাওনাদার এসে সেই টাকার বদলে গরুটাকে নিয়ে চলে গেল। তোর মতো একটা কুলাঙ্গার জানোয়ার জন্ম দিয়েছিলাম। এটাই আমার বড় ভুল ছিল। এই যে দেখ, আমার হাতে 2000 টাকা। এই টাকাটা কে দিয়েছে জানিস? তোর ছোট ভাই অনেক দিয়ে গেছে। আর তুই বড় হয়ে আমার হাতে 1 টাকাও দিতে পারিস না। তোর মতো এত অপদার্থ ছেলে যেন কারো ঘরে না হয়। আমার জীবনটা কেন আল্লাহ তুলে নেয় না? আমি মরতে চাই। কবে একটু শান্তি দিবি আমাকে বলবি তো? মাঝে মাঝে মন চায় তোকে বিষ খাইয়ে মেরে ফেলি। আমার তোকে দেখতেও ইচ্ছে করে না। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে, কিন্তু নিলয় কি বলবে বুঝতে পারছে না। কি করবে সে? কোথাও কাজ মিলে না, আর যেখানে কাজ মিলে সেখানে ওয়ার্কার প্রয়োজন। নিলয় তো শুধু পড়াশুনো করেছে, কোনো কাজ তো শেখেনি। না পারছে সব কিছু সহ্য করতে, না পারছে মরে যেতে, আর না পারছে কিছু করতে। নিলয় পড়াশোনাতে ভালো, সব সময় ক্লাসে প্রথম হয়েছে, কিন্তু সেসব এখন ফিকে হয়ে গেছে। আসলেই সে ভালো ছেলে হয় যে ক্লাসে ফার্স্ট না হয়ে জীবনে পরিবারের জন্য কিছু করতে পারে। নিলয় সেটাতে ব্যর্থ। নিলয় শুধু একটা মাথা আছে, এছাড়া আর কর্ম করে খাওয়ার মতো কিছুই জানে না নিলয়।
গরিব ঘরে হয়েও বাবার আদলে পড়াশোনাটা শেষ করেছিল, কিন্তু সার্টিফিকেট আর কি হবে ওর? যে সার্টিফিকেট অর্জন করতে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসতে হয়, এখানে সেখানে কোচিং, সেখানের বেতন, ক্লাসের বই খাতা কেনা, বেতন, সেখানে যাওয়ার ভাড়া, সব কিছু মিলিয়ে একটা সার্টিফিকেট অর্জন করতে হয়। কিন্তু কি হবে এখন সেটা দিয়ে? মাঝে মাঝে নীলের বড্ড হাসি পায়, কারণ ওর থেকে যারা জঘন্য রেজাল্ট করতো তারাই এখন বড় অফিসার। চাকরির সময় নেতার কল আসে, অনেক টাকার বান্ডেল সামনে মেলে দিয়ে চাকরির ফয়সলা সাজিয়েছে, আর নীলয় মেধা বিক্রির কাছে এখনো শূন্যের কোঠাতে পড়ে আছে। নীলয় কোনো যোগ্যতা নেই বেঁচে থাকার। বাড়ি থেকে বের হয়ে সে নিজেকে আজ মেরে ফেলার জন্য মনে মনে প্রস্তুতি নিয়ে রেখেছে নীলয়। নীলয় বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই আরশিদা বেগম পেছন থেকে ডাক দেয় নীলয়কে। কোথায় যাচ্ছিস জানোয়ার? যেভাবে যাচ্ছিস যেন বেঁচে না ফিরিস, খবর শুনি যেন মরে গেছিস। যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোকে আমি পেটে জন্ম দিয়ে যে ভুলটা করেছি সেটা যেন তোর কবরে মাটি দিয়েই নিঃশেষ করতে পারি। নীলয় কিছু বলতে গিয়েও পারে না, গলাটা চাপা কষ্ট আর কান্নাতে ধরে এসেছে। কোনো আওয়াজ বের হচ্ছে না তার গলা দিয়ে। সে এক পলক তাকিয়ে থাকে তার মায়ের দিকে, মনে মনে বলে, হে আল্লাহ, শুনেছি সন্তানের প্রতি মায়ের সব দোয়া, কষ্ট, মন খারাপি সব কিছু তুমি কবুল করে নাও। তোমাকে নিয়ে অভিযোগ নেই হে প্রভু। কিন্তু আজকে যেন আর আমার জ্যান্ত মুখটা আমার মা না দেখে। নীলয় দ্রুত বাড়ি থেকে বের হয়ে কাঁচা রাস্তা পেরিয়ে পাকা রাস্তায় আসে। চিকন পাকা রাস্তা পেরিয়ে মেন রোডে চলে আসে। রাস্তার এক পাশ দিয়ে সে হাঁটতে থাকে। বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চলে এসেছে নীলয়। নীলয় রাস্তার পাশে দাঁড়ায়, বড় কোনো গাড়ি পাচ্ছে না যে নীলয় সেই গাড়ির নিচে পিষে মরতে পারে। মোটর সাইকেলের পরিমাণে বেশি, সাথে টমটম, অটো তো আছে। নীলয় দাঁড়িয়ে থাকে। রাস্তার হঠাৎ ফাঁকা হয়ে যায়। দূর থেকে একটা খুব গতিতে প্রাইভেট গাড়ি আসতে থাকে। নীলয় মনে মনে প্রস্তুত নেয় সে এই গাড়ির নিচেই পড়বে। হঠাৎ নীলয় অনুভব করছে কে যেন বলছে, যা যা মর, এভাবে মরলে তোর ভালো হবে, অনেক শান্তি হবে, তোর পরিবারও শান্তিতে থাকবে। তুই মরলে। এটা কি তবে শয়তানের প্ররোচনা ছিল? নীলয়ের যেন শয়তানের বিদঘুটে হাসির শব্দ শুনতে পায়। রাস্তার অপোজিটে কে যেন দাঁড়িয়ে আছে, কালো পোশাক পরা, বেশ লম্বা তিনি। তবে কি সে সৃষ্টিকর্তা প্রেরিত কোনো যমদূত? সে কি আজরায়েল? সে কি নীলয়ের নিকৃষ্ট আত্মাটা নিয়ে আগুনে নিক্ষেপ করবে? গাড়িটা খুব কাছে চলে এসেছে। নীলয়ের মনে হলো কেন যেন তাকে ধাক্কা দিল। নীলয় গাড়ির সামনে যে দাঁড়ায়, চোখ বন্ধ করে গাড়িটা নীলয়ের ধাক্কা দিবেই। আরশিদা বেগম মুরগির ঘরের কাছে আসলো। রাত হয়েছে বেশ, মুরগিগুলো ঘরে তোলা হয়নি। আরশিদা বেগম এসে দেখে মুরগিগুলো ঘরের পাশে বসে আছে। তিনি দরজা খুলে দিতে এক এক করে মুরগিগুলো ঘরের ভিতরে যেতে থাকে। তিনিও গুনতে থাকেন। অনেকগুলোর বেশি মুরগির মধ্যে 7টা মুরগি নেই। আরশিদা 3বার চেক করে দেখে 7টা বড় মুরগি নেই। আরশিদা অনেককে ডাক দেয়। অনেক চমকে ওঠে, মনে পড়ে বিকেলে তার কাজের কথা। সে তার মায়ের 7টা মুরগি ধরে চুরি করে বিক্রি করে দিয়েছে, আর সেই টাকা দিয়ে ওর গার্লফ্রেন্ডের বার্থডে গিফট কিনে দিয়েছে, আর বাকি টাকা ওর মায়ের হাতে তুলে দেয়, যেটাকে সে ফোনে কাজ করার কথা বলেই প্রেজেন্ট করে। আসলে অনেক ওর মায়ের হাতে যে 2000 টাকা দিয়েছিল সেটাই ওনার নিজের মুরগির বিক্রয় টাকা, যে টাকাটা তারই ছোট ছেলে অনেক চুরি করে বিক্রি করেছিল। কিন্তু এখন তো আরশিদা বেগম বুঝে ফেলেছে মুরগি মিসিং। অনেক এসে সামনে দাঁড়ায়। আরশিদা চিল্লিয়ে বলে, মুরগি আর 7টা কোথায়? খোঁজ এখনই। মা, আমি কোথায় খুঁজবো?
খোঁজ আশেপাশে। অনেক চুপচাপ দাঁড়িয়ে থাকে আরশিদা বেগম ঝাড়ি দেয়। কি করবে সে বুঝতে পারছে না, হাত পা কাঁপছে। অনেক দ্রুত বলে, মা মুরগি খুঁজে কি হবে? মুরগি তো আর নেই। মানে? আমি দেখেছিলাম ভাইয়া তোমার মুরগি ধরে নিয়ে বিক্রি করেছে। আমি ভাবছিলাম তুমি বলেছিলে তাই। আমি তো কিছু জানি না কিছু। কি? নিলয় এটা করেছে? আজকে নিলয়কে আমি মেরেই ফেলবো। জানোয়ারটা আমাকে এত জ্বালাচ্ছে। আল্লাহ মরণ কেন দাও না আমাকে। আরশিদা বেগম দরজা আটকে মাথায় হাত দিয়ে উঠানে বসে থাকে। জীবনটা তার কাছে একদমই অসহ্য লাগছে। মাথায় ঋণের বোঝা, মুদি দোকানে বাকি পড়ে আছে অনেক টাকা, ব্যাংক থেকে টাকা তোলাও হয়েছিল। কি করবে তিনি? একা মানুষ, আর কতদিন সামলাবে? সে তো আর পুরুষ না, তারও তো একটু ভালো থাকার অধিকার আছে, তারও তো একটু জীবনে শান্তি করার ইচ্ছা জাগে। তো নিলয় গাড়ির সামনে এসে দাঁড়ায়। হঠাৎ গাড়ি কষে ব্রেক করে। গাড়িটা যে ড্রাইভ করছে তিনি একজন প্রফেশনাল ড্রাইভার। গাড়িটা ব্রেক করে এপাশ ওপাশ গতি নিয়ন্ত্রণ করে নিলয়ের ঠিক পায়ের কাছে এসে থামলো। ড্রাইভারটি গাড়ির কাঁচ ভেঙে সামনে এসে পড়ে। নিলয় চোখ খুলে তাকায়, দেখে স্যুট বুট পরা তার বয়সী একটা ছেলে তার পায়ের কাছে এসে পড়েছে। নিলয় দ্রুত তাকে টেনে তোলে। ছেলেটার মুখে হাত কাটছে। ছেলেটা উঠে নিলয়কে একটা ধাক্কা দিয়ে বলে, আব্বে ইয়ার, আর ইউ ম্যাড? ভাই তুই মরবি মর, কিন্তু আমার গাড়ির সামনে কেন ভাই? এই কাব্যের গাড়ির সামনেই বা কেন? ব্লাডি বা না থাক, আমি কখনো কারোর মা বাবাকে নিয়ে গালি দেই না, কিন্তু তুই শালা এখানে এসে মরতে যাচ্ছিস বা কেন? এক নাগারে কাব্য আহমেদ কথাগুলো বলেই হাঁপাতে থাকে। নিলয় কাব্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। নিলয় এসে রাস্তার ফুটপাতে বরাবর বসলো। কাব্য অবাক হয়, নিলয় কি বোবা? কাব্যের খারাপ লাগে। সে গাড়ির কাছে আসে, গাড়িটা সাইড করে গাড়ির ভেতর থেকে মেডিসিন, পানি, টিস্যু সবকিছু বের করে আগে নিজে ঠিক হয়, তারপর নিলয়ের কাছে আসে। নিলয় সবকিছু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কাব্য নিলয়ের পাশে এসে বসলো। পানি নিজে খেয়ে নিলয়ের দিকে বাড়ি দিয়ে বলে, নে পানি খা। আমি বুঝিনি তুই বোবা, কিন্তু বোবা হলে মরতে হবে? কত মানুষ তো প্রতিবন্ধী, তবুও তো বেঁচে আছে। জীবন যুদ্ধে হার মানে না। কাব্যের কথা শুনে নিলয় শব্দ করে হাসলো। নিলয়ের হাসি শুনে কাব্য চুপ হয়ে যায়। সে বোবা ভেবেছিল নিলয়কে, কিন্তু নিলয় বোবা না। নিলয়ের হাসি শুনে কাব্য অবাক হয়। নিলয় হাসতে হাসতে বলে, জীবন যুদ্ধে হার মানে না তারা। হ্যাঁ, এটা সত্য। প্রতিবন্ধী হলে করুণা পাওয়া যায়, এজন্য হার মানে না তারা। এগিয়েও যেতে পারে, কিন্তু যারা নিম্নবিত্ত পরিবারের, তারা না পারে দুবেলা ঠিকমতো খেতে, না পায় কারো করুণা, আর না পায় বেঁচে থাকার স্বাদ। একটা চাকরির জন্য এখানে সেখানে ঘুরতে ঘুরতে জীবন পার হয়ে যাচ্ছে। জন্ম দিয়েছে যে মা, সেই মা তার সন্তানের মৃত্যু কামনা করে। আর কি ব্যর্থতার কথা শুনতে চাস? কাব্য হাসলো নিলয়ের কথা শুনে। সে ফুটপাতে শুয়ে পড়ে। আকাশ একটা চাঁদ উঠেছে, তবে মাঝে মাঝে চাঁদটা কালো মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। কাব্যের হাসি শুনে নিলয় অবাক হয়। কি ছেলে এটা! ওর জন্য তার গাড়ি নষ্ট হলো, সে আহত হলো, অথচ তাকে এখনো ছেলেটা মারলো না। নিলয় কাব্যের কথা শুনে বলল, যে দেশে টাকায় অর্জিত মেধা বিক্রি করে যে সার্টিফিকেট অর্জন করা হয়, সেই দেশেই আবার সেই সার্টিফিকেটের মূল্য দেয় না। হ্যাঁ, মূল্য থাকে, সেটা হলো লোকের মুখে। মানুষ বলবে অমুক ছেলেটা শিক্ষিত, কিন্তু সেই মানুষগুলো কখনো এসে বলবে না খেয়েছিস কিছু, সার্টিফিকেট মাই ফাক। নিলয় অবাক হয়। তার মতো কেউ ভাবে এমন একজন প্রথমবার দেখলো। নিলয় তার পাশে শুয়ে পড়ে। দুজন মাথার নিচে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। নিলয় জোরে জোরে শ্বাস নেয়। কাব্য বলে, আমি আমার সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছি, তবুও দেখ আমার দামি গাড়ি কত দাম জানিস?
প্রায় 1 কোটি, গায়ে দামি পোশাক, এগুলো পড়াশোনা করে অর্জন করিনি রে। বলছি না পড়াশোনা খারাপ, কিন্তু আমাদের দেশের যে সিস্টেম, তাতে পড়াশোনা করলে কেবল শিক্ষিত হতে পারা যায়, কিন্তু বেঁচে থাকা যায় না। কি করিস তুই? তার আগে বল, তুই মরতে কেন যাচ্ছিস? এই যে জীবন যুদ্ধে আজীবন সার্টিফিকেট অর্জন করে গিয়েছি, শেষে এসে চাকরির পিছনে ছুটেছি, কিন্তু কোনো লাভ হয়নি। বাড়িতে মা, ছোট ভাই আছে, কি করব? টাকা নেই, কাজ নেই, পেটে খাবারও নেই। বেঁচে থাকাটা একটা তামাশা, তো এজন্য মরে যাচ্ছি। মাঝে মাঝে আল্লাহর কাছে জানতে ইচ্ছে করে, কেন প্রাণ দিয়ে দুনিয়াতে পাঠালে? জন্ম নেওয়াটা ভুল ছিল, নাকি গরিব হয়ে জন্মটা দোষের ছিল? ও কাজ করবি? নিলয় শোয়া থেকে উঠে বসলো, কাব্য বসলো। নিলয় ঘুরে কাব্যের দিকে তাকায়। কাব্য বলে, দেখ, তোকে আমি চিনি না, প্রথমবার তোকে দেখছি, তাও সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেই। তবুও তোকে তুই করে বলছি, বল কাজ করবি? কি কাজ? কাব্য সিগারেটের প্যাকেট বের করলো, নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় কখনো স্মোক করেনি, তবুও আজকে সেটাই করতে ইচ্ছে করছে। নিলয় কাঁপা কাঁপা হাতে সিগারেট নেয়। প্যাকেটটা কাব্য তার পাশেই রাখছিল। কাব্য নিজের সিগারেটে একটা টান দিয়ে নিলয়ের দিকে না তাকিয়ে বলে, পড়াশোনার সাবজেক্ট কি? কমার্স নিয়ে পড়েছি। বিজনেস মাথা, কাজে আসবে। বল কাজ করবি? কি কাজ? জুয়া খেলবি? দেশের ভিতরে যত ক্যাসিনো কোম্পানি আছে, যত বার আছে, সবগুলোতে যে ক্যাসিনো খেলা হয়, জুয়া খেলা হয়, খেলবি সেটা? শেয়ার মার্কেটিং করবি, দিনে রাতে হবে জুয়া। প্রয়োজনে কাউকে খুন, ক্লান্তিতে ঘুম, দুটোই করতে হবে। রাজি থাকলে তুই হবি এই দেশের একজন টপ বিজনেসম্যান। আমার অ্যাবিলিটি হলো গাড়ি চালানো। তোর মতো আরও 3 জন ছেলে আছে আমার কাছে, তুই আসলে মোট 5 জন হবে। যদিও তুই কিছুই পারবি না, তবে আসিস একদিন আমার ঠিকানায়, তোকে বুঝিয়ে দেব। ঠিকানা আর সিগারেটের প্যাকেট তোর জন্য রেখে গেলাম। যদি সিগারেট খাস তাহলে ভাববো তুই আসবি। কথাগুলো বলেই কাব্য সেখান থেকে চলে যায়। নীলা এখন বুঝতে পারে কাব্য তাকে কেন গাড়ি দিয়ে ধাক্কা দেয়নি। কারণ কাব্য হলো বেস্ট ড্রাইভার। আরও বুঝলো কাব্য ড্রাইভার স্কিল বাড়িয়েছে কেন। পুলিশ তাকে খুঁজছে। কয়েক সেকেন্ডের ভিতরে কাব্য নীলের চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। পুরো রাস্তায় আর কেউ নেই। সে সিগারেটের দিকে তাকালো। একটা কার্ড পড়ে আছে পাশে। নীলয় কার্ডটা হাতে নিয়ে মুচকি হাসে। তারপর সিগারেটের প্যাকেট আর লাইটার হাতে নিয়ে সিগারেটে আগুন জ্বালায়। ফুটপাতে শুয়ে শুয়ে সে এক মনে আকাশের দিকে তাকিয়ে সিগারেট টেনে যাচ্ছে। তবে কি তার জীবনে নতুন কিছু হতে যাচ্ছে? মাথার বাঁ পাশটা একটু চিনচিন করে ব্যথা শুরু হয়েছে। বিশ্ব কি নতুন একজন মাস্টার মাইন্ড গেমারকে দেখতে চলেছে? কি জানি কি হতে যাচ্ছে। নিলয় কাব্যের দেওয়া ঠিকানায় নিয়ে বাড়িতে আসে। প্রথমবার নিলয় সিগারেট ধরেছে আর পুরো প্যাকেটটা শেষ করেই বাড়িতে আসে সে। বাড়িতে ঢুকেই দেখে আরশিদা বেগম এখনো বারান্দায় চুপচাপ বসে আছে। নিলয় যে কোমল সুরে তার নিজের মাকে ডাক দেয়, মা, ও মা, মা গো, এভাবে বসে আছো কেন? মশা অনেক বাহিরে। নিলয়ের রাগ কষ্ট ছাড়া মায়ের প্রতি কোমল সুন্দর ডাক শুনে আরশিদা বেগম চোখ খুলল। তিনি ঝিমাচ্ছিল। নিলয়কে দেখে চোখ দিয়ে অনবরত পানি পড়তে শুরু করে। নিলয়ের কাছে যায়। আরশিদা বেগম তার মায়ের কাছ থেকে তাৎক্ষণিক একটা চড় খেয়ে বসে। কি করলাম মা আমি? জানোয়ার কোথাকার, তুই আমার মুরগিগুলো ধরে চুরি করে বিক্রি করে দিয়েছিস। তোর গা থেকে সিগারেটের গন্ধ, তার মানে তুই সেই টাকা দিয়ে সিগারেট কিনে খেয়েছিস। আর কত জ্বালাবি তুই আমাদের কি একটুও শান্তি দিবি না? বাইরে গিয়েছিলি, আমি তো ভাবলাম তোর মরার কথা শুনবো, কিন্তু তুই কিনা এখনো বেঁচে আছিস। মা, আমি তোমার বড় ছেলে, এতটা নিষ্ঠুর কেন তুমি? চাকরি তো জোগাড় করার অনেক চেষ্টা করছি, কিন্তু সেটা পেতেও এখন টাকা লাগে। টাকা নয়তো কোটা, নতুবা
নেতা। এই 3 জিনিস না থাকলে কখনো বড় চাকরি করা যায় না মা। আর আমি তো কোনো কাজও শিখিনি, কেন আমার সাথে এমন করো? আর কিসের মুরগির কথা বলছো? চুপ কর, চোর কোথাকার। তোর কি লজ্জা করে না বাড়ির নিজেদের মুরগি চুরি করে আবার সেটা নিয়ে কথা বলতে? অনেক বলছে তোকে দেখছে তুই মুরগি চুরি করেছিলি। কেন এমন করিস বলতো? একটা কাজ করবি, আমাকে বিষ এনে দিবি, নিজ হাতে আমাকে মেরে ফেল তুই। তোর মতো কুলাঙ্গার জানোয়ার অপদার্থ ছেলের মা হওয়াটা যে কতটা কষ্টের সেটা যেন মরেই শান্তি পাবো। নিলয় কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। সৃষ্টিকর্তার আফসোস নিয়ে বলল, হে উপরওয়ালা, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমি তো মরতেই গিয়েছিলাম, কেন বাঁচালে আমাকে? আর বাঁচালেই যখন, তখন আবার কেন এই নরকে এনে ফেললে? শুনেছি মায়ের পায়ের নিচে বেহেশত থাকে, কিন্তু আমার যে এখন সবকিছু নরক মনে হয়। কবে শান্তি পাবো বলবে তুমি? আরশিদা বেগম একটা লাঠি নিয়ে আসে, নিলয়কে অনেক জোরে আধা ঘন্টা ধরে মারতে থাকে। নিলয় একটা শব্দ অব্দি করেনি, সে চুপচাপ দাঁড়িয়ে তার মায়ের হাতের পিটানি খেতে থাকে। ক্ষুধা পেটটা যেন এই মারের ঠেলাতে ভরে গেছে। আরশিদা বেগম মারতে মারতে ক্লান্ত হয়ে থপ করে মাটিতে পড়ে যায়। নিলয় দ্রুত তার মাকে ধরে এনে বিছানায় শুয়ে দেয়। ব্যথার শরীর নিয়ে নিলয় নিজের রুমে আসে। পকেট থেকে কাব্যের দেওয়া ঠিকানাটা দেখতে থাকে সে। তারপর ফাহিম, রিয়া, সাথী, সৈকত আর মিমি দাঁড়িয়ে আছে। ফাহিম মিমিকে বলল, মিমি, তোর বোনের টিচার আসে না কেন? বেচারার সাথে গেমস খেলতে বেশ লাগে। এই না, এটা ঠিক না। আরে তুই চুপ থাক। বেটারা তো দেখেই মনে হচ্ছে যেন তোর প্রতি দুর্বল। এটাকে মজা হিসেবে নে বস, আর মজা করেই চল। কিন্তু তবুও এমনটা ঠিক হবে না। ধর, তুই শুধু সাথে থাকবি, যা করার আমরা করব। জাস্ট চিল ব্রো। ওরা 5 জন কথা বলছে। নিলয় আসে সেখানে। সে বাড়ির ভিতরে ঢুকতে যাবে, তখনই ফাহিম ডাক দেয়। নিলয় ঘুরতেই মিমির দিকে চোখ চলে যায়। মিমিকে দেখে নিলয় শান্তি বোধ করে। আসলে পুরুষ মানুষ যাকে একবার ভালোবাসে তার কাছে মনের যত সব প্রশান্তি বয়ে যায়। নিলয়কে এক নিমিষে মন ভালো হয়ে গেছে। নিলয়কে দেখে ফাহিম বলে, এই যে টিচার, মিমি তো তোমাকে ডাকে। নিলয় জানে মিমি কখনো তাকে ডাকবে না, তবুও নিলয় মিমির কাছে যায়। সামনে যেয়ে দাঁড়াতে রিয়া বলে, এই ছেলে, তুমি এমন খ্যাত হয়ে আসো কেন? এই যুগে ছেলেদের দিকে তাকাও, দেখো তারা কত স্মার্ট। তুমি এমন ময়লা মার্কা শার্ট, খ্যাত মার্কা স্টাইল নিয়ে চলাফেরা করো কি করে? তোমার কি লজ্জা করে না? আসলে লজ্জা করবে কেন আমার কাছে? চলো তোমাকে একটা কাজ দিই। এটা ডেয়ার, বাট সত্যি কাজটা করতে হবে। কি কাজ? ওই যে মিমিকে দেখছো না, তুমি মিমিকে প্রপোজ করবা। সুন্দর করে প্রপোজ করে ভালোবাসি কথাটা জানাবা, যেন সে বুঝতে পারে তুমি তাকে ভালোবাসো অনেক। নিলয় মিমির দিকে তাকায়। মিমি দূরে দাঁড়িয়ে আছে। ফাহিম গিয়ে একটা ফুল তুলে আনে, নিলয়ের হাতে দেয়। তারপর বলে, যাও, মিমিকে প্রপোজ করবা। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি করবে সে বুঝতে পারছে না। তবে মাথার মধ্যে এখন একটাই চিন্তা ঘুরতে থাকে, আর সেটা হলো যার পালন করা হোক যা বা মজা করে হোক, নিলয় যে তার মনে কথাটা এটার মাধ্যমে সত্যি সত্যি জানাতে পারবে, এটাই বা কম কিসের। নিলয়ের যে যোগ্যতা তাতে মিমকে ভালোবাসা যায় দূরের থেকে, কিন্তু তার কাছে গিয়ে কখনো তাকে ভালোবাসি বলা, তাকে খুব করে চাওয়া, এটা নিলয়ের জন্য কখনোই সম্ভব না। তাই নিলয় সিদ্ধান্ত নিল যে আজকে ডেয়ারের মাধ্যমে সে তার মনের কথাগুলো জানাবেই। নিলয় এগিয়ে যায়। মিমি ফোন চাপছিল। নিলয়ের সামনে যেয়ে দাঁড়ায়। নিলয়ের পেছনে ফুল রাখা। সৈকত চুপে চুপে গিয়ে ফুলের মাথাটা কেটে আনে। মিমি ঘুরে ওদের কাজিনদের দিকে তাকায়। ওরা মিটমিট করে শয়তানের একটা হাসি দিচ্ছে। নিলয় কি কি বলবে সেটা মনের মধ্যে সাজিয়ে ফেলেছে। তারপর ফুলটা পাড়ি দিয়ে মিমির দিকে তাকিয়ে বলে, শুনেছিলাম ভালোবাসি কথাটা বলতে নাকি যোগ্যতা লাগে না, কিন্তু আমার ক্ষেত্রে এটা ভিন্ন। তবুও যোগ্যতা ছাড়াই আজ বলতে এসেছি। তুমি কি আমার
আকাশ হবে মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে তরি ভেসে যাব কোনো এক অজানা গন্তব্যে? তুমি কি আমার জ্যোৎস্না হবে যার মায়াজালে বিভোর হয়ে খুঁজে নিব নতুন মুহূর্ত? তুমি আমার ভালোবাসা, আমার জীবন, আমার প্রতিটি আশা, আমার প্রতিটি স্বপ্ন। এবং আজ আমাকে তোমার কাছে আমার অনুভূতি প্রকাশ করতেই হবে। জীবনে মাঝে মাঝে এমন হয় যে আমরা যা দেখি প্রতিটি স্বপ্ন পূরণ হয় না, কিন্তু স্বপ্ন পূরণ না হওয়ার ভয়ে আমরা স্বপ্ন দেখা বন্ধ করতে পারি না। আমরা কি পারি? স্বপ্ন এবং আকাঙ্ক্ষায় মানুষের বেঁচে থাকার কারণ। এর সাহায্যে মানুষ বেঁচে থাকে। যদি কারো জীবনে কোনো স্বপ্ন না থাকে এবং কাউকে অর্জন করার ইচ্ছা না থাকে, তাহলে এমন জীবন কি ভালো? যদি স্বপ্ন পূর্ণ না হয়, এটা ভাগ্যের ব্যাপার। কিছু পরিমাণে আমাদের প্রচেষ্টার অভাব, কিন্তু আমাদের কাউকে পাওয়ার অপূর্ণতা ঘটে শুধুমাত্র আমাদের ভালোবাসার শক্তির অভাবের কারণে। আকাঙ্ক্ষায় আমরা আমাদের ভালোবাসা এবং আমাদের মিলনের যে স্বপ্ন দেখেছি তা অবশ্যই পূরণ হবে। কেউ আমাদের থামাতে পারবে না। আমাদের মিলনের এই স্বপ্ন কবে পূরণ হবে, কবে আমাদের এই ইচ্ছা পূরণ হবে জানি না, তবে এটি অবশ্যই হবে। কারণ আমি শুনেছি যে প্রেম যদি সত্যি হয় তবে সমগ্র মহাবিশ্ব আমাদের ভালোবাসার সাথে মিলিত হয়ে সাহায্য করে। প্রেম যদি সত্য হয় তবে সমগ্র বিশ্ব প্রেমের সামনে মাথা নত করে। সুতরাং অপেক্ষা করো, আমাদের ভালোবাসা তার গন্তব্য খুঁজে পাবে একদিন ঠিকই। কারণ আমি তোমাকে ভালোবাসি। অল্প সময়ে খুব বিচ্ছিরিভাবে তোমাতে আসক্ত হয়ে গেছি, ফেরাতে পারবো না আর কোনোভাবেই নিজেকে। নিলয় একেবারে কথাগুলো বলেই মিমির চোখের দিকে তাকায়। মিমি হাঁ করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এতটা সুন্দর প্রপোজ মিমি এর আগে কখনো পায়নি। মিমি যেন কোনো এক কল্পনাতে চলে যায়। নিলয়ের পেছনে থাকা কাজিনগুলো যেন অবাক হয়ে গেছে। নিলয় এভাবে প্রপোজ করবে তা কখনো ভাবেনি ওরাও। নিলয় ফুলটা বাড়িয়ে দিয়ে দেখতে পায় সেখানে ফুল নেই, আছে ডাল। নিলয় কিছু বলতে যাবে তখনই মিমির কাজিনরা সামনে আসে। নিলয়ের থেকে ফুলের ডালটা নিয়ে নিলয়ের চলে যেতে বলে। অনেক রোজ রোজ রাস্তার পাশে ঝালমুড়ি খেতে পারবো না। তুমি দেখো না আমার বান্ধবীরা সব সময় তার বয়ফ্রেন্ডদের সাথে দামি রেস্টুরেন্টে খায়, আর তুমি আমাকে এইসব হাবিজাবি খেতে দাও। দৌড়। অনেক অন্তরার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি বলবে বুঝতে পারছে না। সে জানে কেন প্রায়শই অন্তরাকে রাস্তার পাশের ফুটপাতে খাবার খাওয়ায়। ওর কাছে যে টাকা নেই। অনেক বলে, আসলে আজকে বাড়ি থেকে টাকা। দৌড়, চুপ করো তো। সব সময় তুমি এমনটা বলো। এত যে বলো তোমাদের না দামি বাইক দামি গাড়ি আছে, কই কখনো তো তুমি কোনো বাইক নিয়ে আসলে না। অথচ আমার বান্ধবীরা তার বয়ফ্রেন্ডদের বাইকে করে লং ট্যুরে যায় আর আমি রিক্সাতে ঘুরি। আমাকে পটানোর সময় তো খুব করে গল্প দিয়েছিলে তোমাদের বিরাট বড় বিজনেস আছে, 10টা দামি গাড়ি আছে, বাইক আছে, কাজের লোক আছে, অথচ কখনো তোমার বাড়ির ঠিকানাটাও আমাকে দাওনি। আসলে আমার তো কোনো ক্রেডিট কার্ড নেই, ভাইয়া তো সবসময় দেয় না, বাবার তো অনেক ব্যস্ততা। আমার মা এবার আমেরিকাতে গেল, এই জন্য এখন টাকা পাচ্ছি না বাড়ি থেকে। মা বাড়িতে নেই বলেই তো ভাইয়া আমাকে গাড়ি টাকা দেয় না, বুঝো না। আচ্ছা যাও, তোমাকে কালকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি, খাওয়াবো। বাট আজকে টাকা আনতে ভুলে গেছি। ঝালমুড়ি বিলটা দাও না সোনা। এটাও আমার দেওয়া লাগবে? হায় আল্লাহ রে, এ আমি কার সাথে প্রেম করি। ওই তুমি কবে তোমার মায়ের সাথে দেখা করাবে? তোমার মাকে দেখতে খুব ইচ্ছে করছে। অন্তরার কথা শুনে অনেক ভয় পায়, কারণ অন্তরা বড়লোক বাবার একমাত্র মেয়ে। কলেজে সব সময় দামি গাড়িতে করে আসে। অন্তরার ড্রেস আপগুলো এতটা দামি যে সেগুলো বিক্রি করলে অনেকের সংসার অনায়াসে চলে যাবে। অথচ অন্তরার সেসব ড্রেস নাকি 2-1 দিন বেশি পরেই না। অনেক একটা প্ল্যান সাজায়, অন্তরাকে বলে, ওই শোনো, আমার পরিবার তো অনেক বড়, মাসে মাসে আমার পরিবার অনেক টাকা ডোনেট করে। এত বেশি ডোনেট করে দিয়ে সেটা 1 কোটির কাছে যায়। আমার কাছে যখন ক্রেডিট কার্ড আসে তখনই পথে যারা টাকা চাইতে আসে
তাদের সবাইকে আমি 1000 টাকার নোট দিয়ে থাকি। আমাদের এলাকায় অনেক পথ শিশু আছে, গরিব পরিবার আছে, সেই পরিবারের কাছে কিছু কেনার মতো টাকাও নেই। তাই ভাবছি তুমি তো অনেক ড্রেস না পরেই রেখে দাও, সেগুলো যদি আমার কাছে এনে দাও, আমি সেইগুলো ওই সব গরিব মাঝিদের মাঝে বিতরণ করতে পারি। এতে অপচয়ও নষ্ট হবে না, আবার আল্লাহও খুশি হবে। সেগুলো কি আমার কাছে এনে দিবা? হ্যাঁ, অবশ্যই এনে দেব। তোমার প্রতি আমি অনেক খুশি। অনেকও তো মনে মনে খুশি। অনেক অন্তরার ড্রেসগুলো কখনোই গরিবদের কাছে বিতরণ করবে না। অন্তরার দেওয়া সব ড্রেস আবার ঠিকঠাক করে দোকানে বিক্রি করে দেবে সে। তারপর যা টাকা পাবে সেটা দিয়ে অন্তরাকে নিয়ে ঘুরবে। এটাই হলো অনেকের বড় প্ল্যান। মেম্বার খোলেন মিয়া আরশিদা বেগমের বাড়িতে আসে। আরশিদা বেগম সবে গোসল করে শাড়ি পরছিল। আরশিদা বেগমের খোলা পিঠে থেকে খলিল মিয়ার নজর পড়ে। এক দৃষ্টিতে ফর্সা পিঠের দিকে তাকিয়ে থাকে খলিল। আরশিদা ঘুরে তাকাতেই খলিলকে দেখতে পায়। খলিলকে দেখেই আরশিদার মাথায় রাগ চড়ে যায় বসে। সে দ্রুত ঘরের ভিতরে যায়, শাড়ি ঠিকঠাক মতো পরে নিয়ে বাইরে আসে। খলিল পান চিবাতে চিবাতে আরশিদাকে বলে, কেমন আছো গো? মেম্বার সাহেব, ঢং করবেন না, কি করতে এসেছেন বলেন। কেন এসেছি জানো না? এই যে কাগজটা ধরো, এখানে তো আসার কারণ লেখা আছে। আমার স্বামী তো মরেছে, আমাকে জ্বালাতনে ফেলে গিয়েছে। কেন এত টাকা আপনার থেকে সে লোন নিয়ে মরেছে? তোমার স্বামী তোমার চিকিৎসার জন্য টাকা নিয়েছিল 2 লাখ, সুদে আসলে কয়েক বছরে তো হলো সেটা তো 3 লাখ হয়ে গেছে। টাকা চাইতে আসলে তো তুমি খালি ফিরিয়ে দাও, আর কত ফিরাবে? তোমাকে তো উপায় বলেছি, টাকা শোধ করার সহজ পদ্ধতি তো তুমি গ্রহণ করলে না, এটা তো তোমার লস। আরশিদা মনে মনে বলে, শালা খানকির পোলা, মাগির ছেলে, লুচ্চা হারামি। আরশিদার গালিটা খলিল বুঝতে পেরে মুচকি হাসে। খলিল হলো এলাকার মেম্বার, অনেক বছর ধরে তিনি এখানকার মেম্বার। আরশিদার বুকের সমস্যা হয়, সেটার চিকিৎসার জন্য তার হাজবেন্ড খলিলের থেকে অনেকগুলো টাকা লোন নেয়। টাকার বাবদে তার একটা বাইক বন্ধক রাখে, কিন্তু খলিল সেই বাইকটা তো নিয়ে নেয়, সাথে আরও টাকার অংশ বসিয়ে সেটা 2 লাখ বানিয়ে দিয়েছে। আরশিদা বেগম সেটা সঠিক জানতো না, তবে টাকা যে তার হাজবেন্ড নিয়েছিল সেটা ভালো করেই জানে। যেহেতু তার হাজবেন্ড নেই, এখন সংসারের অবস্থাও খারাপ, এমন সময় খলিল প্রায়শই টাকা চাইতে আসে আরশিদার কাছে, আর আরশিদা ইনিয়ে বিনিয়ে ফিরে দেয়। কিন্তু খলিল তো একটা জানোয়ার, সে আরশিদাকে সরাসরি বলেছিল, টাকা শোধ করার একটা উপায় আছে, যদি তুমি রোজ আমার সাথে একবার বিছানায় সময় কাটাও তবে 1 টাকাও লাগবে না। তোমার স্বামী নেই, তুমি এখনো গোলমোলো আছো, দেখতে অনেক সুন্দর, তুমি চাইলে টাকা শোধ করতে পারো। এটা শুনে আরশিদা প্রাথমিক খলিলকে চড় দেয়। খলিল সেদিন আরশিদাকে বিছানায় ফেলে গালে চুমু দিয়ে চলে যায়। আরশিদা ভয়ে আর তেমন কিছু বলতে পারে না, এদিকে উপায়ও নেই, আবার সহ্য করার মতো ক্ষমতাও যে তার কাছে নেই। কিন্তু সন্তানদের দিকে তাকিয়ে সে খলিলের প্রস্তাবে রাজি হতে পারে না। কি গো শোনা, কি ভাবছো? আচ্ছা যাও, আর একটু অফার আছে তোমার জন্য। তুমি যদি রোজ আমার সাথে এক বা বিছানাতে যাও তাহলে প্রতি সপ্তাহে একবার আমি বাজার করে দেব। তুমি রাজি থাকলে আমাকে ফোন করিও, তোমারে কিন্তু ঠকাবো না, তোমার শরীরের জ্বালাও মিটবে, সংসারটাও চলবে, সাথে তোমার লোনের টাকাও শোধ হবে। যদি এসবে রাজি না হয় তবে আমি কিন্তু আরও সুযোগ দিব না, এই যে জায়গাতে থাকছো সেটা দখল করে নিব। আরশিদার চোখে পানি চলে আসে। খলিল আরশিদার চোখের পানি মোছার অজুহাতে আরশিদাকে বাজে স্পর্শ করে, কিন্তু আরশিদা নিরুপায়, থামানোর বিন্দুমাত্র চেষ্টা করে না। আরশিদাকে খলিল বুকের সাথে জড়িয়ে নেয়। তারপর সৃষ্টিকর্তা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছিল সুন্দর জীবন যাপন থেকে তার ইবাদত করা, কিন্তু সুন্দর জীবন কিভাবে তৈরি করে নিতে হবে সেটা দুনিয়াতে এসে শিখতে হয়। সবাই তো সেটা পারে না, তাহলে কি কেউ জান্নাতে যাবে না? নিলয় মনে মনে কথাগুলো বসে ভাবছে। টাকা ছাড়া কেউ আপন হয় না, পরিবারের মানুষও গালি দেয়, সমাজ তাকে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিচিত দিয়ে দেয়। এদিকে বড় সন্তান হয়ে মাথার উপরে বিশাল একটা চিন্তার বোঝা, কিভাবে তার পরিবারকে ভালো রাখতে পারবে। অপরদিকে আরশিদা বেগমের মাথায় এতগুলো ঋণ কিভাবে সে পরিশোধ করবে। একটাই রাস্তা তা খোলা আছে, আর সেটা হলো নতুন কোনো সম্পর্ক। আর সেই নতুন সম্পর্কটা হবে খলিলের সাথে। জীবনটাকে তার সুন্দর করতে হবে, আর
তাকাবে না তার সন্তানের দিকে। নিজেকে বাঁচাতে হবে, ভালো থাকতে হবে, তার সবকিছু ছাড়তে হবে। দুটো ছেলে থাকা সত্ত্বেও যেন সে আজ পঙ্গু, কোনোভাবেই কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে সে কি করবে? ওদিকে অনেক ভেবে চলেছে, অনেক কিছু। কারণ অন্তরাকে বলেছে তার বাবার নাম আফজাল চৌধুরী, আর তিনি হলেন অনেক বড় একজন ধনী ব্যক্তি। নিলয় মিমির ছোট্ট বোনকে পড়িয়ে বাড়ির থেকে বের হয়। আজকে 5,000 টাকা বেতন পেয়েছে সে। গ্রাম থেকে একটা স্টুডেন্টকে পড়িয়ে 5,000 টাকা বেতন, এটা আকাশের চাঁদ পাওয়ার থেকে কম কিছু না। এটাই নিলয়ের সবচেয়ে বড় সম্বল। নিলয় বাড়ি থেকে বের হতেই দেখে মিমিরা দাঁড়িয়ে আছে। নিলয় মিমির দিকে তাকায়, মিমি মুচকি হাসে। নিলয়কে ডাকে সে। নিলয়ে যাবে কি যাবে না ভেবে মিমির কাছে যায়। মিমি নিলয়ের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, নিলয়, কোথায় যাও? বাড়িতে। আজকাল জানো, তোমার কথা মনে পড়ে আমার। তোমার সেদিনের প্রপোজটা শুনে আমি তো অবাক হয়েছিলাম। সত্যি বলতে আমাকে অনেক ছেলে প্রপোজ করেছে, কিন্তু তোমার মতো করে কেউ কখনো প্রপোজ করেনি। আমি তোমার কথা ভাবনা থেকে বের করতেই পারছি না। সত্যি? মিমির কথা শুনে নিলয় খুশি হয়, কারণ এভাবে তার প্রপোজাল মিমির মতো একটা মানুষ গ্রহণ করার ইঙ্গিত দিচ্ছে। বিষয়টা নিলয়ের কাছে বিশাল কিছু। এত কষ্টের মধ্যে যদি কেউ পাশে থাকে, গুছিয়ে দেওয়ার চেষ্টা করে, তবেই মনে হবে জীবনটা সুন্দর। উপরওয়ালাকে একটা ধন্যবাদ দেয় নিলয়। নিলয় আরো কিছু বলতে যাবে, পেছন থেকে মিমির কাজিনরা বলে, তাহলে ইনি আমাদের দুলাভাই হতে যাচ্ছে। নিলয় মিমির দিকে তাকায়। মিমির চোখে মুখে হাসি। নিলয় আর বারণ করে না। প্রিয় মানুষের হাসির জন্য সে সবকিছু করতে প্রস্তুত। নিলয় রাজি হয়। সবাই একসাথে একটা রেস্টুরেন্টের ভিতরে আসে। নিলয় রেস্টুরেন্ট দেখেই বড় একটা ঢোক গিলে সে ভয় পায়। জীবন দশায় এই প্রথম নিলয় দামি বড় রেস্টুরেন্টে আসলো। কিন্তু সে একা আসেনি, সে এসেছে তার সদ্য গার্লফ্রেন্ডের সাথে, আর তাদের সাথে ওর কাজিনরাও। একটা টেবিলে বসলো ওরা। ফাহিমরা খাবারের মেনু দেখতে থাকে। বেছে বেছে চাইনিজ দামি খাবারগুলোই অর্ডার দেয় ওরা। নিলয়ের দিকে তাকায় মিমি। নিলয় কিছুই অর্ডার দেয় না। মিমি জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কিছু খাবে না? আসলে আমার তেমন ক্ষুধা লাগেনি, তুমি খাও, আমি আছি। নিলয় ভয় পায়, তার পেটে ক্ষুধা, কিন্তু অতিরিক্ত বিল আসবে ভেবেই নিলয় খাবার অর্ডার দিতে ভয় পাচ্ছে। যদি একটু কম বিল আসে এতেই তার জন্য ভালো। অন্তত যাওয়ার ভাড়াটা তো থাকাটা খারাপ নয়। ওয়েটার খাবার নিয়ে আসে, টেবিল ভর্তি খাবার দিয়ে যায়। ওরা 5 জন রাক্ষসের মতো খেতে থাকে। নিলয় শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে, কি করবে বুঝতে পারছে না। কিছু সময় পর ওদের খাবার শেষ হয়। সবাই তৃপ্তির ঢেকুর তোলে। ওয়েটার এসে বিল দেয় ফাহিমের হাতে। বিল হয় 9,000 টাকা। নিলয়ের গা থেকে যেন ঘাম বের হতে শুরু করেছে। এসির ভিতরে সে কাঁপছে। ফাহিম বিল পেপারটা নিলয়ের হাতে ধরিয়ে দেয়। নিলয় মুচকি হাসে। দুলাভাই, আপনি থাকতে আমরা কিভাবে বিল দিই? আপনিই দেন, ট্রিট তো আপনারই ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা যাও, আমি বিল দিয়ে আসছি। ঠিক আছে মিম, চলো। ওরা মিমিকে নিয়ে চলে যায়। নিলয়ের অনেক কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওয়েটারকে বলে, 4,000 টাকা শোধ করতে আমার কতক্ষণ কাজ করা লাগবে? আমি সব কিছু পরিষ্কার করে দিতে পারি। মানে বিল দিতে কি টাকা নেই? 4,000 টাকা কম আছে ভাই। ও আচ্ছা, আসেন, ম্যানেজারকে বলে কাজ দিচ্ছি। নিলয় খালি পেটে সেই রেস্টুরেন্টে 10 ঘন্টা কাজ করে। নিলয় পরের দিন সকালে বাড়িতে আসে। সারা গায়ে তার ব্যথা। নিলয় সকালে এসে তার মাকে কোথাও দেখতে পায় না। মুরগির ঘরের দরজা আটকানো। হাত ঘড়িতে দেখে সকাল 8টা বাজে, কিন্তু মা তো অনেক আগেই ওঠে। কিন্তু নিলয় ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই তার মায়ের ঘর থেকে কথার শব্দ শুনতে পায়। আরশিদা বেগম বলছে, খলিল ভাই আর না, নিলয় চলে আসবে। তুমি বলছিলে কাউকে কিছু জানতে দিবে না, রাতেই আসবে রাতেই যাবে, কিন্তু সকাল হয়েছে, আমাকে ছাড়ো, চলে যাও এখন। আরে আরেকবার করতে চাই। না করো না শোনা, তোমাকে আদর করে যা মজা পেয়েছি। আজকে বাজারে সেরা মাছ মাংস তোমার বাড়িতে আসবে, এভাবেই তুমি আবার সাথে পিছনেই থাকবে। লাগছে, ছাড়ো তো এখন।
নিলয়ের বুকটা ছ্যাঁক করে কেঁপে উঠল। বুকের বাম পাশে হঠাৎ ব্যথা অনুভব করে, মাথাটা যেন বিগড়ে যেতে থাকে। সে বারান্দায় ধপ করে বসে পড়ল, খুঁটিতে হেলান দিয়ে উঠানের দিকে তাকিয়ে আছে। কি করবে নিলয় বুঝতে পারছে না। এভাবে কিছু ঘটবে নিলয় কখনো কল্পনা করেনি। নিলয়ের বাবার থেকে নিলয়ের মায়ের বয়সটা ছিল প্রায় অর্ধেক। বাবার বয়স 25 বছর, তখন তার মায়ের বয়স ছিল 13। গ্রামের মেয়েদের বয়স যেমনই থাক, বিয়ে দ্রুত হওয়ার প্রবণতা আছে। বিয়ের 2 বছরের মাথায় নিলয় হয়। এর জন্য তার মায়ের বয়সে এখন 38 হলেও দেখতে আগের মতোই ইয়ং আছে। এখনো 40 পার হয়নি। যে কেউ দেখলে নিলয়ের বড় বোন হিসেবেও পরিচিত আছে তার মায়ের। আর সে আমার অনেক ভালো লাগছে। শেষ আমি তোমার হাজবেন্ডের নেওয়ার লোনের 20,000 টাকা শোধ হলো। আজকেই পেপারস পাঠিয়ে দেব। এভাবে আমার সাথে থাকবে। আমারও ভালো লাগছে। 5 বছর পর আমি অনেক শান্তি পেলাম। নিলয় আর সহ্য করতে পারে না। মাথায় হাত দিয়ে চুলগুলো জোরে জোরে টানতে থাকে, চোখ দুটো লাল হতে থাকে। কেমন যেন সাইকো অনুভব করছে নিলয়। নিজেকে কন্ট্রোল করতে বারবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। ওর সারা শরীর রাগে কাঁপতে থাকে। হঠাৎ দরজা খোলার শব্দ শুনতে পায় নিলয়। নিলয় কাঁধ ঘুরিয়ে পেছনে তাকায়। খলিল মিয়া বের হচ্ছে, খালি গায়ে, সারা গা ঘেমে আছে তার। প্যান্টের বেল্ট লাগাতে লাগাতে নিলয়ের দিকে চোখ চলে যায়। নিলয়ের কাছে আসে, মাথায় একটা গাঁটটা দিয়ে খলিল মিয়া বলে, কি রে বেটা, কখন আসলি? আমার আর তোর মায়ের কথাগুলো শুনেছিস নাকি? উত্তেজিত হোসনি তো আবার? হে, যাই হোক, এই নে 3,000 টাকা, বাজার করিস। আর শোন, রোজ রাতে বাড়িতে আসবি না। দরকার হলে তোকে এক্সট্রা 1,000 টাকা দিব। বাড়ি খালি রাখবি, বুঝলি? খলিল মিয়া নিলয়ের গায়ের উপরে টাকা ছুঁড়ে মারে। তারপর তিনি শার্ট পরতে পরতে সেখান থেকে চলে যায়। নিলয়ের চোখ দুটো রক্তবর্ণ আর হাত দুটো মুষ্টিবদ্ধ করে খলিলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কপাল বেয়ে নিলয়ের ঘাম নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে। নিলয় 1,000 লাল 3টে নোটের দিকে তাকিয়ে থাকে। নিলয়ের চোখের পলক পড়ে না। 1 মিনিট পর আরশিদা বেগম রুম থেকে বের হয়। টিন সেটের ভাঙাচোরা একটা বাড়িও দেয়। দরজা খোলার শব্দ ও যেন বিশাল হয়। রুম থেকে বের হতেই আরশিদা বেগম নিলয়কে দেখে। প্রথম নিলয়কে দেখে তিনি চমকায়, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলতে থাকে, আসছে আমার কুলাঙ্গার অপদার্থ ছেলেটা। তা আপনার রাজকর্ম শেষ হয়েছে? কি এমন রাজকার্য করেছিলেন শুনি, যে রাতেও বাড়িতে আসেন না? রাতে বাড়িতে আসলে তো তোমাদের কাজে ডিস্টার্ব হতো মা, সেটা কি ভালো দেখাতো মা? চুপ কর কুত্তার বাচ্চা, হারামি কোথাকার। আমার বাবাকে গালি দিবা না প্লিজ। তোমার যার সাথে আনন্দের সময় কাটালে তার দেওয়া নোংরা টাকাগুলো তুলে নিয়ে যাও। 1 টাকা আয় করার মুরদ নেই, আবার আসছে লেকচার মারতে। কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, তোর মুখ দেখাতে লজ্জা করে না? লজ্জা? সেটা তো তোমার থাকা উচিত। সারা রাত কি করছো সেটা আমি জানার পরও আমার সাথে লজ্জা ছাড়াই কথা বলছো। ছি মা, তুমি আমাদের সবাইকে এভাবে ঠকালে। এই শোন, তোর বাপের নেয়া লোন শোধ করছি, বুঝেছিস? আমার জীবনটা তো তোরাই শেষ করে দিয়েছিস। আমার কি শান্তির প্রয়োজন নেই? এত টাকার লোন, সেটা কি কেউ ছাড় দেবে? তাই বলে তুমি বেশ্যার মতো হবে মা? আরশিদা বেগম এসে নিলয়ের গালে ঠাস ঠাস করে 2টো চড় দেয়। নিলয় চড় খেয়ে জোরে হাসতে থাকে। নিলয়ের পাগলামির আচরণ আগে কখনো দেখেনি আরশিদা। নিলয় নিজেও জানে না সে কি বলছে বা কি করছে। কথায় আছে তো, মা যদি বেশ্যাও হয় সে তবু মাই থাকে। মায়ের কোনো আকার নেই। যে জন্ম দিয়েছে সে মা হবে, এটা হলো চরম সত্য। কিন্তু বাহিরের সবাই সেই মাকে যদি বেশ্যা বলে সেটা মানা যায়, কিন্তু নিজের সন্তানের মুখ থেকে এটা শোনাটা হাজার ছেলের থেকে শোয়া কোনো মেয়ে সহ্য করতে পারে না। নিলয় হাসি থামায় না, তার মাথা পুরো বিগড়ে গেছে। নিলয় হাসতে হাসতে বলে, কি ব্যাপার আজকে অল্প চর, কোনো কথাও যে বলছো না? থামলে কেন? মারো আমাকে। আমি সারা জীবন তোমার আদরের থেকে গালি শুনেছি বেশি।
আদর তো কখনো দাওনি। আমারও তো জীবন আছে মা একটা। আজ 3 দিন হলো আমি বাড়িতে খাইনি, কোনো রকম বাহিরে আধপেটা খেয়ে আছি। জানতে চাওনি মা আমি কেমন আছি? সারা শরীরে ব্যথা, জ্বর নিয়ে বাড়িতে এসেছি। কখন এসে কপালে হাত বোলাওনি, খালি টাকা চেয়েছো। কাজ করি না বলে খোটা দিয়েছ। আসলে পৃথিবীর সবাই টাকার নেশায় আসক্ত। আজকে তোমাকে একটা কথা বলছি মা, আমি নিলয় জীবনে নারী শরীরের নেশায় আটকাবো না। আমি আটকাবো টাকার নেশায়। আমি এত বেশি টাকা বানাবো যে দেশের সবাই এক নামে চিনবে মা। কিন্তু আমি কখনো কোনো বেশ্যার শরীর স্পর্শ করব না। নিলয় চুপ কর, আমার সামনে থেকে যা। তোর কথা আমার সহ্য হচ্ছে না। 2 টাকা আয় করার মুরুদ যার নেই, তার মুখ থেকে নীতি কথা মানায় না। নিলয় বাড়ি থেকে বের হয়ে আসে। আরশিদা বেগম নিলয়ের জায়গাতে গিয়ে বসলো। 2 চোখ দিয়ে পানি টপ টপ করে নিচে গড়িয়ে পড়ছে। মানুষের জীবনটা এতটা বিষাক্ত কেন? এমন কোটি কোটি মানুষ আছে যাদের জীবনে বিষাক্তের রেশ কাটে না। কেন এমন হয়? আল্লাহ কি তবে এইসব বান্দাদের ভালোবাসে না? সৃষ্টিকর্তার ভালোবাসাতেও ওই কি বৈষম্য আছে? কিন্তু এটা তো ভাবাটাও পাপ। পাপ হলেও মানুষের এই বিষাক্ত জীবন তো আর ঘুচে না। কি করবে তারা? সৃষ্টিকর্তাকে তাহলে তার বান্দাকে নিয়ে খেলতে, পরীক্ষা নিতে পছন্দ করে? জীবনটা তো ছোটই, সৃষ্টিকর্তার পরীক্ষা দিতে দিতেই তো জীবনের সব আয়ু ফুরায়। জীবনকে উপভোগ করা হয় কি ওঠে সবার? সৃষ্টিকর্তার দেওয়া জীবন যদি সেটা উপভোগ না করি, সেটাও তো একটা পাপ। কারণ তার সৃষ্টি উপভোগ করতে তো বাধা নেই। মানুষ সৃষ্টি করেছে, আর তাদের থেকে অভিযোগ অভিমান তিনি শুনবে না কেন? তবে উপভোগ করতে একটা বিষাক্ত বোধ কেন? কবে আল্লাহ সবার দিকে তাকাবেন? সৃষ্টিকর্তার কাছেও অভিযোগ করে লাভ কি? অভিমান করে লাভ কি? সৃষ্টিকর্তার কাছেও অভিযোগ অভিমান করাটাও একটা ইবাদত। কারণ তিনি সৃষ্টি করেছেন, সবকিছু তাকেই বলতে হবে, তিনি শুনবেই, এটাই তো স্বাভাবিক। বান্দার মনের খবর তিনি জানবেন। অনেক রাতে ঘুমিয়ে পড়েছিল। খলিল আহমেদ অনেককে 2000 টাকা দিয়েছিল। অনেকের টাকা পেলে আর কিছুই চায় না, অনেক খুশি হয়ে যায়। অনেক অপেক্ষা করছে অন্তরার জন্য। অন্তরা 2টো লাকেজ নিয়ে বের হয়। এমন সময় অন্তরার বাবা কালাম সাহেব ডাক দিয়ে বলে, কি ব্যাপার অন্তরা, এত বড় লাগেজ নিয়ে কোথায় আছো? লাগেজে কি আছে? অন্তরা তার বাবার কাছে আসে, বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার একটা ফ্রেন্ড আছে, তোমার বন্ধুর ছেলে সে। ওই যে আফজাল সাহেব আছে না, ওই আঙ্কেলের ছেলে আছে, অনেক নাম। ও আমার ফ্রেন্ড হয়। সে অনেক ভালো বাবা। ও অনেক কাজ করে। কি কাজ করে শুনি? অনেক মানুষের পাশে দাঁড়ায়। আমার সব পরে থাকা কাপড়গুলো সে অনাথ পরিবারে বিলিয়ে দিবে। সেজন্য আমিও ওর পাশে দাঁড়াতে চাই। আমি যেসব কাপড় পরি না, সেসব আমি ওর কাছে দিয়ে দেব বাবা। বাহ, এটা তো অনেক ভালো কাজ। যাও, ওর সাথে দেখা করে সব দিয়ে দাও। পারলে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসো একদিন। অন্তরা তার বাবার কথা শুনে অনেক খুশি হয়। সে দ্রুত সবকিছু নিয়ে চলে আসে বাহিরে। অনিকের কাছে আসে নিজের গাড়ি নিয়ে। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে দূরে যেতে বলে অন্তরা। অনেক দেখে অনেক বড় 2টো লাগেজ নিয়ে অন্তরা হাজির হয়। অন্তরা বলে, এই নাও, এখানে সব কাপড় আছে, দামি কাপড় কিন্তু। এক একটা 5 থেকে 10,000 টাকা করে। ভালোভাবে সবাইকে দিয়ে দিবে। 30টার বেশি ড্রেস আছে। অনেক চোখ তো কপালে উঠে যায়। এইসব একেবারে 1000 করে বিক্রি করলেও অনেক টাকা। অন্তরাকে জড়িয়ে ধরে সে। এই ছাড়ো, এসব তোমাকে দিলাম। আর শোনো, বাবা তোমাকে ইনভাইট করছে আমার সাথে যাবা। অনেক অন্তরাকে ছেড়ে দেয়। কি বলবে অনেক বুঝতে পারে না, কারণ অনেক নিজেই তো অন্তরাকে পটানোর জন্য নিজেকে বড়লোক দাবি করেছে। এখন তার বাবা যদি সব জানতে পারে কি হবে? অন্তরাকেও হারাতে হবে তার। তবে অনেক এ ব্যাপারে বেশ দ্রুত সে অন্তরাকে বলে, আচ্ছা যাব, তবে অন্যদিন। এখন তো কাজ আছে, একটু সময় হোক যাব। আচ্ছা, আমি এখন গেলাম।
অন্তরা কথাটা বলে সেখান থেকে চলে যায়। অনেক তার ফোন দিয়ে একটা দোকানিকে ফোন করে। তাকে সবকিছু অনেক আগে থেকে বলে রেখেছিল। অনেক কাপড়গুলো সেখানে দেওয়ার কথা বলে প্রয়োজনে সেখান থেকে 40,000 টাকাও দাবি করে। দোকানি রাজি হয়। অনেক কাপড়গুলো দোকানে রেখে টাকা দিয়ে আসে। অনেকের কাছে এখন অনেকগুলো টাকা। এই টাকা দিয়ে সে ভালো মতোই ট্যুর দিতে পারবে অন্তরাকে নিয়ে। আর কোনো চিন্তা নেই। নিলয় ব্রিজের উপরে পা ঝুলিয়ে বসে আছে। এক প্যাকেট সিগারেট কিনেছে সে। পা ঝুলিয়ে বসে একটা একটা করে সিগারেট টেনে শেষ করছে। নিলয় আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। ওপরওয়ালার উদ্দেশ্যে বলে, আল্লাহ, শুনেছি দুনিয়াতে যার কেউ নেই তার তুমি আছো। তোমার কাছে আমার যত আর্জি, যত অভিযোগ, যত অভিমান, তুমি ছাড়া কারো কাছে আমার কিছু প্রকাশ করতে ইচ্ছে করে না। তুমি তো আমাকে সৃষ্টি করেছো, একটা ভালো জায়গাতে জন্ম দিতে পারতে। তোমার কাছে ছাড়া আর কার কাছে অভিযোগ, অভিমান, কষ্ট, রাগ শেয়ার করব বলতে পারো? মানুষ এত নিকৃষ্ট কেন? তুমি তো ভুল করনি সৃষ্টি করে। তাহলে আমরা কেন এমন? এত চাহিদা কেন আমাদের বাঁচতে কেন এত কষ্ট সহ্য করতে হবে? তুমি কি চাহিদা নামক জিনিসটা তুলে নিয়ে যেতে পারো না? আমার এখন জিদ চেপেছে। হে প্রভু, আমি পুরো দেশ তছনছ করে দেব। দেখে নিও, আমার জীবনের যত শখ আছে সব আমি পূরণ করবই। কেউ আর বাধা দিতে পারবে না। আমি মনে হয় পাগল হয়ে গেছি। আমি শকড হতে হতে আজকে আমি নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। নিলয় থামে। দীর্ঘ একটা শ্বাস নেয় সে। নিলয়ের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে স্টুডেন্টের মা ফোন করেছে। নিলয় রিসিভ করে ওপাশ থেকে স্টুডেন্টের মা বলে। নিলয় নিজেকে দ্রুত সামলে বলে, আন্টি আমি আসছি, খেয়াল করিনি পড়ানোর সময় হয়েছে। আন্টিকে কিছু বলতে না দিয়ে নিলয় ফোন কেটে দেয়। নিলয় দ্রুত বাড়িতে চলে আসে। সেখানে এসেই নিলয় কিছুটা অবাক হয়। নিলয় তাকিয়ে দেখে বাড়িটা বেশ সুন্দর করে সাজানো, ফুল দিয়ে লাইটিং করা হয়েছে। নিলয় মনে মনে বলে, বাহ, একদিনের ভিতরে বাড়িতে কি অনুষ্ঠান লেগে গেল। কিন্তু এটা কিসের অনুষ্ঠান? নিলয় গেট খুলে ভেতরে প্রবেশ করে। বক্সে খুব জোর গান বাজছে। নিলয় ভেতরে এসে দেখে অনেক মানুষ। নিলয়ের স্টুডেন্ট দৌড়ে এসে বলে, ভাইয়া আজকে তো পড়বো না। কেন? আজকে তো আপুর বিয়ে, রাতে গেস্ট আসবে, দেখছো না বাড়ি সাজানো। তোমার আপুর বিয়ে মানে মিমির বিয়ে? হ্যাঁ, আম্মু তো আপনাকে ফোন করেছিল দাওয়াত দেওয়ার জন্য, জানেন না? সেজন্য আসছি। যাও তাহলে। আর শোনো, আমি আর আসবো না পড়াতে। মানে কেন? পরে বলবো। নিলয় ভেতরে আসে। স্টেজ সাজানো হয়েছে সুন্দর করে। মিমির গায়ে হলুদ লাগানো হচ্ছে। সে বসে আছে, পাশে ওর কাজিনরাও বসা। মিমির বিয়ের কথা শুনে নিলয়ের মাথা আবার বিগড়ে যায়। অন্যদিন হলে চুপচাপ নিলয় চলে আসতো, কিন্তু এখন সেটা করেনি নিলয়। এদিকটাতে এখন তেমন লোকজন নেই। যারা আছে নিলয় তাদেরকে চেনেও জানেও। নিলয় এগিয়ে যায় স্টেজের দিকে। নিলয়কে দেখেই মিমি দাঁড়িয়ে যায়। নিলয় মিমির হাত ধরে মিমি বলে, কি করছেন? আমার হাত ছাড়েন, সবাই দেখছে তো। কেন ছাড়বো? তুমি না বলেছিলে আমাকে ভালোবাসো? চলো, আমার সাথে তোমার বিয়ে হবে। কি পাগল হয়ে গেছো তুমি? তোমার সাথে বিয়ে হবে মানে? দেখো, আমার বয়ফ্রেন্ড আছে আর তার সাথেই আমার বিয়ে হচ্ছে। ও, তার মানে আমার সাথে গেমস খেলা হয়েছিল, কিন্তু এটা এখন আর হবে না। আমার সাথে যেতে হবে। আমি তোমাকেই বিয়ে করব। হাত ছাড়ো বলছি। ফাইমেরা এগিয়ে আসে। নিলয়ের কাছে এসে বলে, ওই মিমির হাত ছাড় বলছি। কেন ছাড়বো? তোরা দুলাভাই ডেকেছিলি মনে আছে? আমার থেকে ট্রিট নিয়েছিলি। কি আজব রে ভাই, তোর মতো ফকিন্নিকে ভালোবাসবে কে? নিজের দিকে তাকিয়েছিস? একই শার্ট প্যান্ট পরে ঘুরিস, তার উপর যোগ্যতা আছে নাকি? নিলয়, হাত ছাড়ো আমার। না, আজকে আমি তোমাকে নিয়ে যাব। মিমি জোরে একটা ঝাটকা দেয়, কিন্তু নিলয় হাত ছাড়ে না। নিলয় শক্ত করে মিমির হাত ধরে রেখেছে। মিমি সহ্য করতে না পেরে বাম হাত দিয়ে নিলয়ের গালে কষে একটা চড় দেয়। নিলয় চড় খেয়ে হাসে, তবুও মিমির হাত ছাড়ে না। ফাইম একটা ঘুষি দেয় নিলয়ের ঠোঁটে। নিলয়ের
ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে মিমি। মিমি বলে, আচ্ছা কুত্তা হারামি, নিজের দিকে কখনো তাকিয়েছিস তুই? আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমার সাথে কথা বলার কি যোগ্যতা আছে তোর? আমার মতো বড়লোক মেয়ে তোর সাথে দুদিন কথা বলেছে, ভাবছিস আমি তোর প্রেমে পড়েছি? হাসি পাচ্ছে রে, তুই তো একটা পুরাই হাঁদারাম। তোকে ভালোবাসা তো দূরে থাক, তোর দিকে থুতু ফেলাটাও ঘেন্নার বিষয়। তোর সাথে শুধু মজা করা যায়, তোর থেকে খাওয়া যায় না। তোর সাথে মজা করার জন্য আমরা এতদিন গেমস খেলেছি। আমি তোকে ভালোবাসবো এটা ভাবলি কি করে? যা ফকিন্নি, তোর থেকে ও আমার বাড়িতে যারা কাজ করে তারা অনেক দামি পোশাক পরে। আগে নিজের যোগ্যতা তৈরি কর, টাকা আয় করতে শেখ, তারপরে তো ভালোবাসা। ওই ওই কে আছিস? একটা রাস্তায় কুকুর আসছে, তাকে এক প্লেট ভাত দিয়ে বিদায় কর। কুকুরটা না খেয়ে খাবারের গন্ধ পেয়ে বাড়িতে ঢুকে পড়েছে। সরা এটাকে, গা থেকে গন্ধ আসছে, আমার বমি পাচ্ছে। সর সর। মিমির কথা শুনে নিলয় একদম নীরব স্তব্ধ হয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না, মাথাটা যেন ওর ব্যথা করতে শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। নিলয় হাত ছেড়ে দেয়। সে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এসেছে। ফাহিমরা নিলয়কে ধরে, আরো 5টা ছেলে এসে নিলয়কে ধরে বাইরে বের করে আনে। দূরে বাগানের কাছে এনে নিলয়কে অনেক মারে, লাথি দেয়, ঘুষি দিয়ে লাথি মেরে নিলয়কে প্রায় আত্মহত্যা করে ফেলে। নিলয় কোনো চিকিৎসা করেনি। আধা ঘন্টা ধরে নিলয়কে অনেক মারে ওরা। তারপর বাগানেই ফেলে রেখে চলে আসে ওরা। নিলয় সেখানে জ্ঞান হারায়। মা, আমি ওই ড্রেসটা কিনবো মা। ওই যে দেখো, ড্রেসটা অনেক সুন্দর, মা কিনে দাও না। রিমির কথা শুনে আসিয়া বেগম দোকানের দিকে তাকায়। আসিয়া বেগম কামাল সাহেবের বাড়ির কাজের মহিলা, তবে কামাল সাহেব ভালো বেতন দেয়। কালকে অন্তরার জন্মদিন, সে জন্য তার মেয়েও সেখানে যাবে। অন্তরার বয়স যা, রীতির বয়সটাও একই রকম। রীতি সুন্দর একটা ড্রেস দেখিয়ে দেয় সেটা নেওয়ার জন্য। তার মাকে জোর করে, কিন্তু ড্রেসটা দেখেই বোঝা যাচ্ছে এটা বেশ দামি। তবুও আজকে বেতন পেয়েছে। আসিয়া বেগম কি আর তার মেয়েকে ড্রেস না কিনে শুনবে? মেয়েদের আবদার পূরণ করার জন্য ঠিকই রীতিকে নিয়ে সেই দোকানে চলে আসে। দোকানে ছেলেটা জানতে চায়, কি লাগবে ম্যাম? রীতি ম্যানি কুইনের দিকে দেখিয়ে বলে, ওই যে ডার্ক ব্লু কালারের যে ড্রেসটা দেখছেন, ওটা লাগবে, ওটা অনেক ভালো লেগেছে। দোকানি বলে, ম্যাম ড্রেসটা বেশ দামি, আপনার জন্য ফিক্স প্রাইস। আজকে এসেছে আমাদের দোকানে 3500 টাকা ড্রেস। এত দাম? তাহলে থাক। ম্যাম আপনাকে বেশ মানাবে ড্রেসটাতে। কিন্তু এটার অনেক দাম। তাতে কি, এই যে বাবা, এটাই দেও। বড়লোক বাড়ির মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যাবে সে, এটাই দেন। ঠিক আছে, প্যাক করছি তাহলে। দোকানি ড্রেসটা প্যাক করে দেয়। রীতি অনেক খুশি। এত সুন্দর ড্রেসটা যেন সে কম দামে পেয়েছে। মনে হচ্ছে ড্রেসটা 10,000 টাকার দাম। রীতি খুশি মনে বাড়ি ফেরে। ওদিকে অন্তরা অনেককে কল দেয়, অনেক নেশা করতে থাকে। 40,000 টাকা থেকে 10,000 টাকায় সে নেশাতে উড়িয়ে দেয়। অনেক তার মায়ের সব জিনিস চুরি করে বিক্রি করত, সেই টাকা দিয়ে নেশা করে বেড়াতো। সেদিন রাতে খলিল তাকে টাকা দেয়। অনিফ নিজেই বাড়ি ছিল না, ঘুমানোর নাম করে বাহিরে আসে। বন্ধুদের ডেকে নিয়ে ড্রিঙ্কস কিনে এনে একসাথে বসে নদীর পাড়ে গিয়ে খায়। আজকেও সেটাই করেছে অনেক। হঠাৎ অন্তরার কল আসতে নিজেকে স্বাভাবিক করে দূরে আসে। কলটা রিসিভ করে। আর বলো না, নামাজ পড়ছিলাম তাই ফোন ধরতে পারিনি, সরি। ইস, তুমি কত ভালো। বলো কি হয়েছে? কালকে আমার বার্থডে, জানো তো নিশ্চয়ই। হ্যাঁ গো, সেটা কি আমি ভুলতে পারি? কালকে তুমি আসবা, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। রাখি এখন। ফোন কেটে দেয়। সে চিন্তায় পড়ে যায়, কিভাবে যাবে সে।
তবে এসব ভাবনা এখন বাদ দিয়ে সে আবার নেশা করতে ব্যস্ত হয়ে পড়ে। কলেজে যাবার নাম করে খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যায়। নিলয়ের জ্ঞান ফিরেছে। মিমির বিয়ে শেষ। চোখ মেলে তাকিয়ে দেখে সে এখনো সেই বাগানের ভেতরে ঝোপের আড়ালে বসে আছে। নিলয় উঠে দাঁড়ায়। মিমির বিয়ে শেষ। নিলয় বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারপর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আসে বিড়বিড় করে বলে, যোগ্যতার কথা বললি তুই, দেখিস আমার যোগ্যতা কি। নিলয় হাত ঘড়ির দিকে তাকায়। রাত 1টা বাজে। নিলয় বাড়িতে আসলো। বাড়িতে এসেই দেখে বারান্দায় 3 জোড়া জুতো পরে আছে। এক জোড়া মায়ের, আরেক জোড়া খলিল, আরেকটা কার। নিলয় এগিয়ে আসে। আরশিদা বেগম ঘর থেকে শুনতে পায়, আমার অনেক লাগছে। এভাবে দুজন আসলে কিভাবে পারবো? এমন তো কথা ছিল না। তুমি কেন তোমার বন্ধুকে নিয়ে আসলে রাতে? এটা তুমি ঠিক করনি খলিল। আমার হাতে লাগছে অনেক, ছাড়ো। খলিল একটা চড়াত করে আরশিদার গায়ে চড় দিয়ে বলে, চুপ কর মাগি, বেশি কথা বলিস কেন? উত্তেজনার সময় কথা বলবি না, চুপচাপ সহ্য কর। আমি যারে ইচ্ছা তারে নিয়ে আসবো, তোর কি? তোর টাকা পেলেই হবে, কেউ কোনো কথা বলবে না। তুই চুপচাপ শুয়ে থাক। বেবি, লাগছে আমার। নিলয় স্থির হয়ে যায়। এতক্ষণ সে ঠিক ছিল, কিন্তু এবার হার নিজেকে ঠিক রাখতে পারল না। নিলয়ের সারা গায়ের লোম দাঁড়িয়ে যায়। রুমের ভিতর থেকে আরো বাজে কথার আওয়াজ আসে। নিলয় চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নেয়। তারপর সে সোজা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরের ভিতরে সব দিক খুঁজতে থাকে সে। ধারালো ভারী দা দেখতে পায় নিলয়। নিলয় তার হাতে দা তুলে নেয়। রান্নাঘর থেকে বের হয়ে আসে সে। নিলয় জোরে একটা শ্বাস নিল। মাথা আর কাজ করছে না ওর। মুখটা রাগে যন্ত্রণায় লাল হয়ে গেছে। সে দরজার কাছে আসলো। দরজায় জোরে একটা লাথি দেয়। দরজা ভেঙে ছিটকে পড়ে দূরে। নিলয় ভেতরে আসে। 3 জন উলঙ্গ হয়ে বিছানায় শুয়ে আছে। নিলয় সোজা গিয়ে আল্লাহু আকবার বলেই খলিলের গলার জোরে একটা কোপ দেয়। খলিল বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। আরেকটা লোক ভয়ে কাঁপতে থাকে। আরশিদা বেগম চিৎকার করতে যাবে, তার আগেই নিলয় জিভ ধরে আরশিদার জিভ কেটে দেয়। আরশিদা ছটফট করতে থাকে। লোকটা হলো থানার ওসি। লোকটা পালাতে যাবে, তখনই নিলয় লোকটার বুকে দা দিয়ে জোরে কোপ দেয়। এক কোপে দায়ের অর্ধেক লোকটার বুকে ঢুকে যায়। লোকটা দম করে নিচে পড়ে যায়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। বেশ কিছু সময় পর ওর মা আরশিদা বেগম স্থির হয়। নিলয় শাড়ি এনে তার মায়ের শরীর ঢেকে দেয়। তারপর ওসির বুক থেকে দা বের করে ওর মায়ের সামনে আসে। নিলয় হাসতে থাকে। নিলয় এখন যেন পশু হয়ে গেছে, হিংস্র জানোয়ার যেন আরশিদা বেগমের দৃষ্টিতে স্পষ্ট ফুটে উঠেছে। নিলয়, আমাকে মারিস না বাবা। নিলয় তার মায়ের পাশে বসলো। হাসতে হাসতে বলে, মা, আর আমাকে তুই কখনো বকতে পারবি না, গালি দিতে পারবি না। তোর মুখ দিয়ে কখনো আর আওয়াজ বের হবে না। তোকে মেরে ফেলতাম আমি, কিন্তু তোকে তো মারবো না। তোকে মারলে আমার টাকার নেশা থাকবে না, তুই নিজ থেকে মরবি। তোকে আমি টাকার বিছানায় শুয়ে রাখবো। আমি পাগল হয়ে গেছি মা, আমার মাথা এখন ঠিক নেই, আমার মস্তিষ্ক এখন আমার নিয়ন্ত্রণে নেই। আমি সাইকো হয়েছি। চল আমার সাথে, তোকে আমি নিয়ে যাব। তোকে আমার টাকার উপরে রাখবো। আমি দেখতে চাই তোর কত টাকা লাগে। নিলয় কথাটা বলেই ফোন বের করে। দাটা একটা ব্যাগে ঠোকায়, নিজের কাছে রাখে। ফোন বের করে কাব্যের নাম্বারে কল দেয়। কাব্য রিসিভ করে। হ্যালো, কে? আমি নিলয়, ব্রিজে সুইসাইড করতে। মনে আছে? ঠিকানা তো লেখা আছে। ব্রিজে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, চলে আয়। শুরু করি নতুন জগৎ। আমি সব ধ্বংস করতে চাই। সেটাই হবে বস।
নিলয় ফোন কেটে দিয়ে মুচকি হাসতে থাকে। তারপর আরশিদা বেগমের হাত বের হয়, সে তাকে টেনে নিয়ে সেই বড় ব্রিজটার কাছে যেতে থাকে নিলয়। অনেক নেশা করতে করতে সেখানেই শুয়ে পড়ে। সকাল হয়, 12টা বেজে গেছে। বন্ধুরা তাকে একজনের বাসায় এনে রেখেছিল। অনেক বলে, আমি এখানে, তাহলে আর বাড়িতে না যাই? এখান থেকে সোজা মার্কেটে গিয়ে স্যুট বুট কিনবো, অন্তরের জন্য শাড়ি কিনবো, টেডি কিনবো, খাওয়া দাওয়া করে একেবারে রাতেই বাড়িতে যাব। অনেক তার বন্ধুর বাড়িতে গোসল করে, দ্রুত রেডি হয়ে মার্কেটে যায়। সে নিজের জন্য সুন্দর দামি স্যুট, জুতো, প্যান্ট কেনে। সেখানেই 10,000 টাকা শেষ। তারপর অন্তরার জন্য শাড়ি কিনতে চলে যায়। সবকিছু অনেক পরেও ফেলেছে। শাড়ির দাম 8,000 নিয়েছে, একটি টেডি 5,000। সবকিছু নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। তারপর সন্ধ্যার আগ মুহূর্তে অন্তরার বাড়ির উদ্দেশ্যে অনেক বেরিয়ে পড়ে। তারপর অনেক অন্তরার জন্মদিনের পার্টিতে আসলো। বেশ সুন্দর লাগছে অনেককে। অনেকের হাতে ফুল আছে। অন্তরাকে দেখতে পায় না সে। অন্তরা বাহিরের দিকে আছে, কারণ একটু আগেই ঘটে গেছে বিরাট একটি ঘটনা। অন্তরা যখন সেজেগুজে বাইরে আসে, ঠিক তখনই চোখে পড়ে রীতির গায়ে পরা একটি চমৎকার ড্রেস। অন্তরা দৌড়ে রীতির কাছে আসছে। রীতি হলো এই বাড়ির কাজের মহিলার মেয়ে। রীতি আর অন্তরার সমবয়সী। রীতি অন্তরাকে দেখিয়ে বলে, অন্তরা, তুমি আমার সামনে, কি ব্যাপার? ও, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। রীতি, তোর গায়ের এই ড্রেস? বাড়ির সবাই তখন ওদের দুজনকে দেখছে। অন্তরার বাবা মা এগিয়ে আসে। অন্তরার পেছনে এগিয়ে এসে দাঁড়ায় তারা। অন্তরা বলে, কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? এই ড্রেসটা তো আমারই, কেন, কোনো সমস্যা হয়েছে? এই ড্রেস তোমার মানে? এটা তো আমার ড্রেস। তোমার মানে? কি বলো? হ্যাঁ, আমারই। এই ড্রেসের পিছনে অংশ একটু কালো দাগ আছে, যেটা হাত দিয়ে ধরলে দেখা যায়। আমি আর অনেক ঝালমুড়ি খেতে গিয়ে দাগটা লেগেছিল, দেখো পিছনে আছে কিনা। রীতি দাগটা চেক করে। রীতি অবাক হয়। অন্তরা যা বলেছে সেটাই সত্যি। রীতি তবুও জোর গলাতে বলে, এটা কিভাবে সম্ভব? আমি তো ড্রেসটা কালকেই মার্কেট থেকে কিনেছি, দোকানের নামটাও বলেছি। বিশ্বাস না হলে খোঁজ নাও। তবে তোমার ড্রেস ওইখানে কেন? আমার ড্রেস দোকানে মানে? আমি তো ড্রেসগুলো। অন্তরা থামে। মনে পড়ে যায় তার অনেকের কথা। অনেক বলেছিল তার সব ড্রেস গরিবদের মাঝে বিলিয়ে দেবে। কিন্তু এখন অন্তরা বুঝতে পারে অনেক আসলে তার ড্রেসগুলো নিয়ে কি করেছে। অনেক ড্রেসগুলো নিয়ে বিক্রি করে দিয়েছে দোকানে। অন্তরা বলে, এই ড্রেসগুলো তোমার থেকে কত করে নিয়েছে? 3,000 টাকা। এই ড্রেসের দাম নিয়েছিল 10,000 টাকা। আমি বুঝে গিয়েছি সব। আফজাল আঙ্কেল, আপনার ছেলে কোথায়? আমার ছেলে মানে? আমার তো কোনো ছেলেই নেই। আমার তো দুটো মেয়ে, মিমি আর সিমি। মিমির তো গতদিন বিয়ে হলো, সিমি এসেছে সাথে। আমার ছেলে কোথায় পেলে তুমি? কি তার মানে? অন্তরা আর কোনো কথা বলে না। কারো দিকে না তাকিয়ে সে বাহিরে এসে কাঁদতে থাকে। এর কিছু সময় পরই অনেক আসে ওদের বাড়িতে তেমন কেউই দেখা যাচ্ছে না। হাতে গোনা কয়েকজন বসে আছে। অন্তরার বাবা অন্তরাকে ডাকে, এই ছেলে, এদিকে আসো। তুমি অনেক? জি আঙ্কেল, আমি অনেক, অন্তরার ফ্রেন্ড। অন্তরা কোথায়? তাকে তো দেখছি না। তোমার বাবা আসছে, দেখা করো। বাবা মানে? আরে, তুমি না আমার বন্ধু ফাজিলা ছিলে? ওই তো সামনে বসা। চিনতে পারলে না তোমার বাবাকে? ইয়ে মানে আঙ্কেল, আসলে কি ব্যাপার, তোতলাচ্ছ কেন? তোতলালে হবে? আমার মেয়ের সাথে মেলামেশা করছো, আমি কি তা জানি না? তোর বাবা আমার বাড়ির ড্রাইভার ছিল, বুঝেছিস? আর তুই কিনা তার সামান্য ড্রাইভারের ছেলে হয়ে আমার মেয়েকে পটিয়েছিস। কেন? কোনো সম্পত্তির জন্য? তোদের মতো নিকৃষ্ট ফকিন্নি যারা, তারা সব করে। শালা জানোয়ারের বাচ্চা। আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবেন না, আপনিও তাহলে জানোয়ার। শাট আপ অনেক, তুমি যে এতটা ফ্ল্যাট আমি জানতাম না। কেন আমার ভালোবাসা নিয়ে গেম খেলেছো?
অনেকের পেছন থেকে অন্তরা কথাটা বলল। অনেক ঘুরতেই তাকিয়ে দেখে অন্তরা দাঁড়িয়ে আছে। অনেক তার কাছে যায়। অনেক বলে, বিশ্বাস করো অন্তরা, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। তোমার প্রতি আমার ভালোবাসা সত্যি। অন্তরা আর নিজেকে সামলাতে পারে না, অনেকের গালে কষে একটা চড় দেয়। অনেকের হাত থেকে গিফটগুলো পড়ে যায় নিচে। অনেকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্তরা রীতিকে চিৎকার করে ডাক দেয়। রীতি এগিয়ে আসে, অনেকের মুখে হাত দিয়ে ধরে উঁচু করে চিৎকার করে বলে, হারামির বাচ্চা, তাকিয়ে দেখ রীতিকে। ওর গায়ে যে ড্রেসটা সেটা হলো আমার নিজের পছন্দ করে কেনা 10,000 টাকা ড্রেস। সেটা ফুটপাতের মতো দোকানের মাত্র 1,500 টাকায় বিক্রি করে দিয়েছিস। ছি অনিক, আমি তোকে কতটা ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আর তুই আমার এই সবের মূল্য এভাবে দিয়েছিস কেন? তুই মিথ্যা বলে আফজাল আঙ্কেলের ছেলে হিসেবে দাবি করেছিলি। কি হতো সত্য বলে? তুই জানিস তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখতাম, গর্ব করতাম, আর তুই কি না? ছি, তোর টাকার দরকার সেটা আমাকে বলতি। এভাবে কেন মিথ্যে বললে কাজ করলি? কেন আমাকে ঠকালি? অনেকের মুখে কোনো কথা নেই, মুখ দিয়ে একটা সাউন্ড বের হচ্ছে না। কি বলবে সে? তার সব মিথ্যে ধরা পড়েছে। অনেক বুঝতেই পারেনি এভাবে সে ফেঁসে যাবে। অন্তরার দিকে অনেক তাকাতেই পারছে না। এতটা লজ্জা সে এর আগে কখনো পায়নি। অনেকের মন চাচ্ছে এক্ষুনি দৌড়ে পালাতে, কিন্তু হাত পা যেন অবশ হয়ে গেছে অনেকের। অন্তরার বাবা বলে, আরেকটা কথা বলি, তুমি জানোই না অন্তরা, অনেক কিন্তু নেশা করে, যা টাকা পায় সেসব দিয়ে অনেক নেশা করে বেড়ায়। এরকম একটা ছেলে পাল্লায় পড়েছো তুমি। তুমি কি একটু খারাপ লাগেনি? তোমার বাবার কোথায় কি মনে পড়েনি? সরি বাবা, আমি ভুল করছি, আমাকে মাফ করে দিও। আর কখনো আমি এমন ভুল করব না। বেরিয়ে যা জানোয়ার, আমার সামনে যেন তোকে না দেখি। আর যাওয়ার সময় ভিক্ষা নিয়ে যাস। তোর তো আবার নেশা করার জন্য টাকার দরকার। না না, এভাবে তো তোকে যেতে দেওয়া হবে না। গরিব ফকিনীরা বারবার এরকম সুযোগ নেবে, তাকে আমি পুলিশে দেব। ওর মতো ছোট লোক যেন আর কখনো আমাদের মতো বড়লোক পরিবারের মেয়েদের সরলতার সুযোগ না নিতে পারে। আমি পুলিশকে কল করেছি, ওরা আসছে। অন্তরার সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না। কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে চলে আসে নিজের রুমে। বালিশ জড়িয়ে ধরে ফুঁপে ফুঁপে কাঁদতে থাকে। অনেককে সে ভালোবাসতো অনেক, কিন্তু অনেক এমনটা করবে কখনো ভাবেনি অন্তরা। ভালোবাসার প্রতি ওর সব বিশ্বাস, ভালোবাসা সব কিছুই চলে গেছে। একটু পর পুলিশ আসে অন্তরাদের বাড়িতে। অনেকে হ্যান্ডকাপ লাগায়। অনেকের কাছে নেশাগ্রস্ত দ্রব্য পাওয়া আর বড়লোক মেয়েকে ব্ল্যাকমেল করার অপরাধে গ্রেপ্তার করে পুলিশ। অনেক কিছুই বলেনি, সে চুপই থাকে। নিলয় একটা অন্ধকার ঘরে আসলো। কাব্য বসে আছে একটা চেয়ারে। নিলয় প্রবেশ করতেই কাব্য বলে, আরে ব্রো, চলে এসেছো? বয় এখানে, তোর জন্য অপেক্ষাতে ছিলাম। নিলয় বসলো একটা চেয়ারে। রুমে একটা লাইট জ্বলে। সেখানে অনেকগুলো কম্পিউটার দেখতে পায় নিলয়। সাথে আছে অনেক খাতাপত্র, আর আছে একটা বিরাট বড় হোয়াইট বোর্ড। নিলয় সেই হোয়াইট বোর্ডের দিকে তাকায়। আইটি সেক্টরের একটি ম্যাথ লেখা, ম্যাথ প্রবলেমকে যেন লিখে রাখছে, যেটা একটি মাল্টিপল প্রবলেম। নিলয় সেই অঙ্কটার দিকে তাকিয়ে থাকে। কাব্য অঙ্কটা দেখে নিলয়কে বলে, এটা একটা মাল্টিপল সমস্যা, বুদ্ধি খাটিয়ে এটা সলভ করতে হবে। আমরা এটা পারছি না, এটা অনেক কঠিন, এটা সলভ করতে পারছি না, তাই আমরা আমাদের কাজটাকেও এগিয়ে নিয়ে যেতে পারছি না। আজকে লাস্ট দিন, যদি এই ম্যাথটা করতে পারে কেউ, তবে আমাদের কাজ শুরু। আমরা বলতে আর কেউ আছে? আছে তো। কাপুর কথা শুনে পুরো রুমে আলো জ্বলে ওঠে। নিলয়ের পেছনে আরো 3 জন ছেলে বসে আছে। কাপুর সবাইকে এক এক করে দেখিয়ে দিয়ে বলে, অর্ক, সিয়াম আর মাসুম, ওরা 3 জন 3 দিক দিয়ে এক্সপার্ট, কিন্তু ওরা অতটা বুদ্ধিমান নয়। আমার একজন ব্রেইনওয়ালা মানুষ দরকার, যার বুদ্ধিতে সব জুয়া খেলে আমরা জিততে পারবো।
নিলয় বোর্ডের দিকে তাকায়। ম্যাথটা জটিল আছে। নিলয় যে ম্যাথটা 10 মিনিটের ভেতরে সমাধান করে দেয়। নিলয়ের ম্যাথে স্কিল দেখে ওরা অবাক হয়। নিলয় টেবিলের কাছে আসে, তারপর বলে, আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো আমরা হব জুয়ারি। দেশ ও বিদেশে অনেক জুয়া খেলার প্রচলন আছে, ক্যাসিনো একটার ভেতরে অন্যতম। আমাদের দেশে গোপন বা আন্ডারওয়ার্ল্ডে অনেক ক্যাসিনো আছে, যেখানে রাত হলে শুরু হয় জুয়ার হিড়িক আর চলে মেয়েদের নিয়ে বিজনেস। কিন্তু এই জুয়াতে হারলেও লস, জিতলেও লস। টাকা কেউ বাহিরে নিয়ে আসতে পারে না। যে লড়তে যায় মাঝ রাস্তায় তাকে মেরে টাকা নিয়ে চলে যায়। কোটি কোটি টাকা এইসব ক্যাসিনোতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমাদের টার্গেট হলো দেশের ভিতরে গোপন যারা জুয়া হিড়িক জমায় সেসব ক্লাবে গিয়ে জুয়া খেলে টাকা আয় করব। জুয়ার মাধ্যমে আমরা হব বিরাট বড় কিছু। কিন্তু এখানে টাকা লাগাতে গেলেই যদি হেরে যাই, হারাটা তো স্বাভাবিক। তাই এমন বুদ্ধি আমরা 5 জন হয়েছি যে এখান থেকে যেভাবেই হোক প্রতিটা দানেই আমরা জিতব, আর জেতার পর টাকা সব আমাদেরই হবে। কাব্যের প্ল্যান শুনে নিলয়ের ভালো লাগে। মাথার মধ্যে নিলয়ের এখন টাকার নেশা চেপে বসেছে। টাকার জন্য সে সব কিছু করতে প্রস্তুত। নিলয় সবাইকে বলে, জুয়া খেলতে হলে আগে সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সিয়াম, তুই কি বিষয়ে এক্সপার্ট? ভাই, আমি অনলাইনে ক্যাসিনো গেম, অনএক্সবেট আরও বিভিন্ন জুয়া খেলার অ্যাপসগুলোকে আমার নিজের কন্ট্রোলে নিতে পারি। গ্রেট ওয়ার্ক। আর মাসুম? ভাই, আমি ইনফর্মার। কে কত টাকা নিয়ে জুয়ার মার্কেটে ঢুকবে সেসব তথ্য আমার থেকে পাবেন। কোন ক্লাবে কত টাকা ঢুকছে সব জানিয়ে দেব। গুড। আর অর্ক? নিলয়, অর্ক তোর সাথে থাকবে। তবে আরও একজন আছে, সে হলো নিধি। নিধি, কোথায় তুমি? কাব্যের কথা শুনে নিধি নামের একটি মেয়ে ঘরের ভেতরে আসলো। মেয়েটা দেখতে সুন্দর। কাব্য বলে, ও হলো নিধি। এটাও তোমার কাজে লাগবে। তোমাকে সে নিজেই জানিয়ে দেবে ওর কাজটা কি। এখন তুমি যেটা বলছিলে বলো। ওহ, টিমটা তো বেশ এক্সপার্টের। তো সবাই নিশ্চয়ই জানো যে পৃথিবীতে যত ক্যাসিনো গেম আছে তার মধ্যে ক্যাসিনোতে সবচাইতে বেশি খেলা হয় ব্ল্যাক জ্যাক এমন একটি জুয়ার গেমস যেখানে সবাই টাকা লাগাতে পারে। এটি একটি প্রধান কার্ড গেম। তবে ক্যাসিনো বা জুয়ার ঘর অন্তত 17 শতক থেকে বিদ্যমান। 20 শতকে তারা সাধারণ হয়ে ওঠে এবং সারা বিশ্বে প্রায় অভিন্ন চরিত্র ধারণ করে। ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় তাদের অনেক বা বেশিরভাগ ছুটির রিসর্টে অনুমতি দেওয়া হয়, তবে সবসময় শহরগুলিতে নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাসিনোগুলি বহু বছর ধরে শুধুমাত্র নেভাদা এবং নিউ জার্সিতে এবং বিশেষ লাইসেন্সের মাধ্যমে পুয়ের্তো রিকোতে বৈধ ছিল। কিন্তু অন্যান্য রাজ্যগুলি এখন ক্যাসিনো জুয়া খেলার অনুমতি দেয় এবং বাজির সুবিধাগুলি প্রায়ই রাজনৈতিক কর্তৃপক্ষের দুর্নীতির মাধ্যমে সারা দেশে গোপনে কাজ করে। রুলেট হলো ফ্রান্স এবং মোনাকো জুড়ে ক্যাসিনোতে প্রধান জুয়া খেলার একটি এবং সারা বিশ্বে জনপ্রিয়। ক্র্যাবস প্রধান বেশিরভাগ আমেরিকান ক্যাসিনোতে। ডাইস গেমস, স্লট এবং ভিডিও পোকার মেশিনগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ক্যাসিনোগুলির একটি প্রধান ভিত্তি। এবং এছাড়াও হাজার হাজার ব্যক্তিগত ক্লাব, রেস্তোরাঁ এবং অন্যান্য প্রতিষ্ঠানে পাওয়া যায়। তারা অস্ট্রেলিয়াতেও সাধারণ। ক্যাসিনোতে খেলা কার্ড গেমগুলির মধ্যে ব্যাকারার তার জনপ্রিয় আকারে চেমিন ডেফার একটি প্রধান জুয়া খেলা থেকে গেছে। গ্রেট ব্রিটেন এবং মহাদেশীয় ক্যাসিনোগুলিতে প্রায় সময়ই ইংরেজদের পৃষ্ঠপোষকতা। ডিউভিল, বিয়ারিটস এবং রিভেরা রিসর্টে ফারো একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধান জুয়া খেলা অপ্রচলিত হয়ে গেছে। ব্ল্যাক জ্যাক হলো আমেরিকান ক্যাসিনোতে প্রধান কার্ড গেম। ফ্রেঞ্চ কার্ড গেম ট্রেন্টে, অ্যাটকোয়ারান্টে, মন্টে কার্লো এবং আরও কয়েকটি মহাদেশীয় ক্যাসিনোতে খেলা হয়।
অন্যান্য অনেক গেমও কিছু ক্যাসিনোতে পাওয়া যেতে পারে। এশিয়াতে সিগবো, ফ্যান্ট্যান এবং পাইগো পোকার এবং স্থানীয় গেম যেমন বাউল, বানকা, ফ্রান্সেসা এবং ইউরোপে কালোকি। কিন্তু এটা যেহেতু বাংলাদেশ, তাই এখানে সব গোপনেই চলে। জুয়া খেলা, ক্লাব চালানো, অবৈধ কাজ, এগুলো সব গোপনে হয় বলেই রিস্ক অনেক বেশি। একদিকে পুলিশি ঝামেলা, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডে মাস্তানদের ঝামেলা। তাই এখানে যতটুকু গবেষণা করে জানতে পারলাম, যদি টাকা আমরা জিততেই থাকি তবে সন্দেহ আমার উপরেই বেশিরভাগ আসবে। তাই আগে খোঁজ নিতে হবে কোন কোন ক্লাব গোপনে এই জুয়ার আসর বসায় এবং সেটা কোথায় বসে। এগুলো জেনে আমরা আমাদের প্ল্যান অনুসারে কাজ করব। যেহেতু আমরা এখানে সবাই নানাবিধ এক্সপার্ট, তাই যখন আমরা জুয়া খেলাতে জিতব তখনই আমাদের কাছে টাকা আসবে। সেই টাকা সেভ করতে হবে আমাদের। কাব্য হলো একজন গ্রেট ড্রাইভার। সে সবসময় ক্লাব বা রেস্টুরেন্টের পাশে গাড়ি নিয়ে থাকবে। আমরা টাকাগুলো ব্যাগে নিয়ে যেভাবেই হোক গাড়ির কাছে আসব। তারপর কাব্যের কাজ হবে, তবে মানুষ সন্দেহ করবে। তাই আমাদের ভালোভাবে থাকতে হলে আমরা যতবার যে ক্লাবেই যাই না কেন, সেই ক্লাবে আমাদের ছদ্মবেশে যেতে হবে। নানা রকম মেকআপ করে সেখানে যাব আমরা, তাহলে কেউ সন্দেহ করবে না। আর আমরা কখনো নিজেদের নাম ইউজ করব না। কোনো ক্লাবে গেলে জুয়া খেলার সময় নিজেদেরকে অন্য নামে ডাকবো। যখন টাকা এসে যাবে তখনই আমরা শেয়ার বাজারে সেই টাকা লাগাবো। কিভাবে শেয়ার বাজার থেকে টাকা আয় করা যায় সেটা আমি বুঝবো। এর ফলে পুলিশ কখনো ধরেও শেয়ার বাজারের সব লিগ্যাল পেপারস দেখাবো, তাহলে কেউ আর সন্দেহ করবে না। আশা করি সবাই সেটা বুঝতে পারছো। নীলার কথা শুনে সবাই হাত তুলে দেয়। ছেলেটা আসলেই জিনিয়াস। মধুর চাক থেকে মধু খাবে, অথচ মৌমাছির কামড় খাবে না। সবাই নীলের বুদ্ধি শুনে সহমত পোষণ করে। কাব্য হাসতে থাকে। দেশের সব বড় বড় ক্লাবের লিস্ট আগে থেকে করা আছে, শুধু এবার সেখানে টোকার পালা। নীলয় যখন আছে তখন আর সমস্যা নেই। রাতুল একটি 10 তলা বিল্ডিং এর নাইট ক্লাবে চলে আসে। এখানে প্রথম তলাতে রেস্টুরেন্ট আছে, তবে সেই 2 তলাতে চলে আসে রাতে বিজনেস। শেষ তলাতে পতিতালয় খুলে রেখেছে। আমেরিকা থেকে জেমস থমাসের থেকে আমেরিকার রাশিয়ান মেয়েদের এনে রেখেছে। থমাস হলো আমেরিকার সবচেয়ে বড় সেবার এই মার্কেট টপার ও আন্ডারওয়ার্ল্ডের একজন জুয়ারি। তার লস ভেগাস বিরাট বড় বড় কতগুলো ক্লাব আছে। থমাস রাতুলকে ভালো করে জানে। রাতুল আমেরিকাতে এশিয়ার মেয়েদেরকে পাঠায়, আর সেখান থেকে রাতুলের কাছে আসে ইউরোপের সুন্দরী মেয়েরা। ক্লাবটির নাম মিডনাইট মাস্তি। ক্লাবের 9 তলাতে আছে বিশাল বড় জুয়া খেলার আসর, যেখানে প্রতি রাতে কোটি কোটি টাকা লেনদেন চলে। এসব কিছু রাতুল একাই সামলায়। এই ক্লাবে আসতেই সবাই আসতে পারে না। ক্লাবে আসতে হলে অনেক কিছুর দরকার পড়ে। তবে নিলয়দের টার্গেট এখন অন্য ক্লাব। দেখা যাক সামনে কি হতে পারে।